মামা, দেখ মাইয়া দেখতে অনেক সুন্দর, আর চুলগুলো দেখছিস সে অস্থির। হ্যাঁ রে, মাইয়াটা অস্থির। তোর পছন্দ হয়েছে বলে দিব? হঠাৎ মেয়ে কণ্ঠ শুনে চমকে উঠলাম। আমাদের দুজনের মাঝে তো মেয়ে নেই কেউ, নাকি সাগরের কণ্ঠ আবার মেয়ে হয়ে গেল? সকালবেলা ক্লাস ফাঁকি দিয়ে এখানে বসে মেয়েদের দেখছি আর আড্ডা দিচ্ছি। কিরে, তুই মেয়ে কণ্ঠে কথা বলিস কেন? সাগর মেয়ে হতে যাবে কেন? আমাকে দেখে কি মেয়ে মনে হয় না? হুম হুম। সাগরের দিকে তাকিয়ে জানতে চাইলে তখন আমার পেছন থেকে আবার বলে ওঠে। পেছনে ফিরে তাকিয়ে দেখি মিতু দাঁড়িয়ে আছে। ও তুই? মাঝে মাঝে মনে হয়, আবার মাঝে মাঝে ব্যাস তার গালে হাত চলে যায়। গালে হাত দিয়ে মিতুর দিকে তাকিয়ে আছি। মিতুর দিকে ঘুরে মিতুকে ওইটুকু বলার সাথে সাথেই চর দিয়ে বসল। মিতুকে দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে। আমাকে চর দেওয়ার শব্দ শুনে চারপাশের কয়েকজন তাকিয়ে আছে কি হয়েছে জানার জন্য। সাগর ভ্যাবাচাকা খেয়ে উঠে চলে যেতে চাইল। মিতুর রাগে চোখে তাকাতেই চুপ করে বসে পড়ল। ওই, তোর ক্লাসে না গিয়ে এখানে আড্ডা দিচ্ছিস? মাইয়া দেখিস তুই? মিতুর হাতে চর শুধু এইবার না, আর বেশ কয়েকবার খেয়েছে, তবে এইবারের চর বেশি জোরে দিয়েছে মনে হচ্ছে। আমি তার নিয়মমাফিক না চললেই মারতে দ্বিতীয়বার চিন্তা করে না, সবার সামনেই মারতে রেডি। ওই হারামি, কথা বলিস না কেন? পানি খাবো, গালে হাত দিয়ে কোনো রকমে মিতুকে বললাম। গলা শুকিয়ে গিয়েছে, কি বলে বাঁচবো সেটাই বুঝতে পারছি না। তোর পানি খাওয়ার গুষ্টি কিলাই। ক্লাসে গেলি না কেন? ফোন ধরিস না কেন? আসলে আসতে দেরি হয়ে যায়, তাই ক্লাসে যায়নি। কি রে সাগর, সত্যি কইরা বল, ও যা বলছে সব সত্যি কি না? হুম হুম। আমার কথা শেষ না হতেই রাগে চোখে সাগরের দিকে তাকিয়ে জানতে চাইল। সাগর একবার আমার দিকে আর একবার মিতুর দিকে তাকায়। ইশারায় সাগরকে বলতে বললাম। কি রে, তুই আমার দিকে আরেকবার ওর দিকে তাকিয়েছিস কেন? যা জানতে চাইলাম সেটা বল। না, ক্লাস শুরু হওয়ার অনেক আগেই আমাকে এখানে নিয়ে আসলো। ও বলেছে প্রতিদিন ক্লাস করতে হয় না। সাগরের কথা শেষ না হতেই মিতুর আগে চোখে আমার দিকে তাকিয়ে জানতে চাইল। তুই ক্লাসে গেলি না কেন? ইচ্ছে হয় না, তাই যাইনি। তো কি হয়েছে? তোর কেন ইচ্ছে হয় না? সেটা কি তোরে বলতে হবে? আমাকে বলবি না তো কার কাছে বলবি শুনি? এখানে বসে মাইয়া দেখতে ইচ্ছে হয়? আমার সব কয়ফিয়ত কি তোর কাছে দিতে হবে? তুই কি আমার বিয়ে করাবো নাকি গার্লফ্রেন্ড? যখন আমার যা ইচ্ছে তাই করব। কি বললি তুই? যা সত্যি তাই বললাম। তুই বন্ধুই শুধু, আর আমার কোনো মেয়েকে পছন্দ হলে তুই হেল্প করবি। সব অধিকার আমার বউ বা গার্লফ্রেন্ড নিবে, ওর কাছে কৈফিয়ত দিব। তোর কাছে কেন? ওহ, ভালো। আমার কথা শেষ না হতেই মিতু কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপ করে নীরবে চলে গেল। মিতুর চোখের দিকে তাকিয়ে দেখি কেমন পরিবর্তন হয়ে গেল, তাই চোখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রইলাম। মিতু চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর শামীম আমাকে বলল। মামা, মিতু তো চলে গেছে, কিছু বললি না যে? ও যাক, শোন, মিতু আমার বেস্ট বন্ধু। আমি অনেক ভালো করেই জানি ওর রাগ কচু পাতার উপর যেমন পানি থাকে তেমনই, একটু ঝাড়া দিতেই যেমন সব পানি পড়ে যায়, তেমনই মিতুর রাগ সব কমে যাবে, এত টেনশন করতে হবে না। না মামা, মেয়েটির চোখে পানি দেখলাম। ধুর, তুই জানিস না, ও এমনিতেই পানি চলে আসে। মিতু চলে যাওয়ার পর শামীমের সাথে আড্ডা দিলাম বেশে জমিয়ে। সেদিন আর একটাও ক্লাস করা হয়নি। আমাদের সাথে আরও কয়েকজন এসে যোগ দিল। আড্ডা শেষ করে বাসার পথে রওনা দিলাম। আমি আকাশ, আমি এবার অনার্স থার্ড ইয়ারে। আমি আর মিতু একসাথে পড়াশোনা করি। গত 3 বছর ধরে মিতুর সাথে পরিচয়। ভার্সিটি জীবনের ষষ্ঠ দিনের মাথায় আমার প্রথম ক্লাস শুরু হয়। সেদিন প্রথম যেদিন ক্লাসে আসি, সেদিন প্রথম দিনেই মিতুকে সিনিয়র ভেবে আমার ক্লাসরুম দেখিয়ে দেওয়ার জন্য বলেছিলাম। আমার সব কিছু শুনে কয়েক মিনিট আমার দিকে তাকিয়েছিল, যেন কোনো চিড়িয়াখানার কোনো প্রাণীর দিকে তাকিয়ে আছে। মিতুর চাহনি দেখে অনেকটা ভয় পেয়ে যায়। আবার কিছু ভুল করে ফেললাম না তো? শুনেছি ভার্সিটিতে সিনিয়ররা জুনিয়রদের র্যাগিং দেয়। সে সিনিয়র মেয়ে হোক আর সিনিয়র ভাই হোক, জুনিয়র কিছু ভুল করলে বা এমন ইচ্ছে করেও দেয়, তাই মানে মানে কেটে পড়তে চাইলাম। ওই, তুই আবার সেদিকে কই যাও? না মানে, আপু আমাকে ক্ষমা করে দিবেন যদি ভুল করে থাকে। আমার কথা শেষ না হতেই মিতু শুনে হেসে পারলে মাটিতে পড়ে যায়। ওর হাসি দেখে অবাক হয়ে গেলাম। এত সুন্দর হাসি কারো হয়? আবার কিছুটা ভয় পেয়ে গেলাম। এত হাসির কারণ কে?
অনেক কষ্ট করে যেন হাসি থামিয়ে আমার দিকে তাকিয়ে রইল। ওর তাকানো দেখে বুকের ভেতর ভয়টা বেড়েই যাচ্ছে। আমি মিতু, তুমি আর আমি একই সাথে পড়ি। আমি তোমার সিনিয়র আপু নই? মুচকে হেসে আমার দিকে হাত বাড়িয়ে দিল। ওর কথা শুনে যেন হাফ ছেড়ে বাঁচলাম। আমি আকাশ, মিতুর দিকে হাত বাড়িয়ে হাত মেলালাম। চলো, ক্লাসের সময় হয়ে যাচ্ছে, পরে শুনবো সব। আমিও মিতুর সাথে সাই দিয়ে ক্লাসের দিকে পা বাড়ালাম। মিতু সেদিন সবার সাথে ক্লাসে পরিচয় করিয়ে দিল। কেন ক্লাসে আসেনি সব জানলো। মিতু বিগত ক্লাসের পড়াগুলো বোঝাতে সবসময় এগিয়ে আসতো। ক্যাম্পাসের বেশিরভাগ সময় মিতুর সাথে কাটতো। আস্তে আস্তে দুজনের বন্ধুত্ব বাড়তে থাকে, সেই সাথে বাড়তে থাকে বন্ধুত্বের অধিকার। আমি প্রায় ক্লাসে দেরি করে আসতাম বা ক্লাস করতে চাইতাম না। এই জন্য মিতু অনেক শাসন করে। অবশ্য শাসন করার অধিকারটা আমি দিয়েছি, তবে সেটা বন্ধুত্বের অধিকার থেকেই। এখন এত অধিকার নিয়েছে জীবন তেজপাতা আমার, কিছু বললেই মায়ের। মিতুর বাবা মা আর এক বড় ভাই পরিবারের সাথে আগে সিলেট থাকলেও এখন ঢাকায় থাকে। বড় ভাই চাকরি করে আর আঙ্কেলও চাকরি করে। প্রায়ই ওদের বাসায় যাওয়া হয়। হঠাৎ ফোন আসার শব্দ শুনে আমার ভাবনার জগতে ছেদ পড়ে। এতক্ষণ বাসার মাঝে বসে বসে কথাগুলো ভাবছিলাম। ফোনের ওপর তাকিয়ে দেখি স্ক্রিনে বিপ্লবের নাম ভেসে উঠল। হ্যাঁ বল। তুই কই? কেন, বাসায় যাচ্ছি। আমাদের খেলা মাঠাই তো। ধুর শালা, ক্ষুধা লাগছে, এখন আসতে পারবো না। আরে শালা, ওর জন্যই তো কল দিলাম। আম্মু বিরিয়ানি রান্না করছে, সবাই আসছে, তুইও আসবি, তাতেই হই। আরে শালা, আগে বলবি না? এখনই আসছি আমি, তুই অপেক্ষা কর। বিপ্লবের কাছে বিরিয়ানির কথা শুনে ক্ষুধা যেন আরও বেড়ে গেল। বিপ্লবের ফোন কেটে দেখি মিতুর 4টা মিসড কল। মিতুর কল দেখে অবাক, একবারও শুনতে পেলাম না। ওই মামা, এখানে নামিয়ে দেন। সেখান থেকে নেমে বিপ্লবের বাসার দিকে রওনা দিলাম। বিপ্লবের বাসায় গিয়ে দেখি 6-7 জন বন্ধু, সেই সাথে মিতুও এসেছে তার কয়েকজন বান্ধবীকে নিয়ে। বেশ কয়েকবার মিতুর সাথে কথা বলতে চাইলেও মিতু পাত্তা দেয়নি। এমন একটা ভাব যেন আমাকে চেনেও না, আগে কখনো দেখেনি। তবে বুঝতে পারলাম রেগে আছে, তাই মিতুর থেকে একটু দূরে দূরে সরে রইলাম। সবাই একসাথে জমিয়ে আড্ডা দিয়ে বিরিয়ানি খেলাম। সেই পার্টি হলো, তারপর সবাই চলে যাওয়ার জন্য প্রস্তুত। মিতুকে এগিয়ে দেওয়ার দায়িত্বটা আমিই নিলাম। রাগটুকু তো কমাতে হবে, নইলে ক্লাসের পড়াগুলো কে করে দিবে। বিপ্লবের বাসা থেকে বেরিয়ে সোজা হাঁটা শুরু করলো। বেশ কয়েকবার ডাক দেওয়ার পরেও মিতু না শোনার ভান করেই যাচ্ছে। বাসা অনেকটা দূরে, এই রোদে হেঁটে যাবে নাকি? রিক্সায় করে একসাথে গেলে কি হবে? এই মিতু, এত রাগ করলি কেন? দৌড়ে গিয়ে মিতুর হাত ধরে ফেললাম। মিতু আমার হাত ধরা দেখে আমার দিকে তাকিয়ে আছে। ওই, তুই আমার হাত ধরলি কেন? আরে বাবা, সরি, আমার ভুল হয়ে গেছে। এই কান ধরলাম, আর ভুল হবে না। হাত ছাড় আমার। আরে কি হয়েছে এখানে? আমি কিছু বলার আগেই পুলিশের গাড়ি এসে পাশে দাঁড়ালো। একজন পুলিশ এসে জানতে চাইলো। স্যার দেখেন না, এই ছেলেটি সব সময় আমাকে রাস্তায় ডিস্টার্ব করে, আজ আমার হাত ধরে টানছে। মিতুর কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেলাম। কি বলছি মিতু? মিতু, এসব কি বলছিস? তোর কি মাথা ঠিক আছে? থানা নিয়ে কি বলছে বোঝাবো। ওই গাড়িতে নিয়ে তোলে রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের রিপ্রেজেন্ট করা মজাতে বোঝাবো। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে গাড়িতে তুলে ফেললো। মিতুর দিকে করুণ চোখে তাকিয়ে দেখি ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠেছে, যেন প্রতিশোধ নিতে পেরেছে। মিতুর হাসি দেখে রাগে গা জ্বলে যাচ্ছে। স্যার, ওকে ছেড়ে দিন, আসলে ও কিছুই করেনি। আমাকে থানায় নিয়ে এসেছে সেটা শুনেই আব্বু চলে এসেছে। ওসির সাথে কথা বলছে আর আমি দূর থেকে তাকিয়ে দেখছি। আব্বুর পাশে বসে থেকে আমার দিকে তাকিয়ে হাসছে। একবার বেরিয়ে তোর মজা দেখাবো, মনে মনে বলছি। দেখেন মিস্টার মিতু, এটা কোনো ছেলে খেলা নয়, আর উনি সম্মানিত ব্যক্তি। আর আপনার কথা শুনে এইবারের মতো ছেড়ে দিচ্ছি। পরের বার এমন করলে আপনারও ক্ষমা নেই। জি আঙ্কেল। ওসির কথায় আমাকে ছেড়ে দিল। চলে আসার আগে ওসি সাহেব আমাকে ডাক দিল। ওনার ডাক শুনেই কাছে গেলাম। আচ্ছা, মেয়েটিকে তোমাকে ভালোবাসে, যার জন্য এমন করলো? স্যার, প্রতিশোধ নিয়েছে। ওর মতো হারামি আর একটাও আছে কিনা সন্দেহ আছে। আমার কথা শুনে ওসি সাহেব হাসতে হাসতে শেষ। তারপর উনি নাম্বার দিয়ে বলল, কোনো হেল্প লাগলে বলবে, আমি থাকবো তোমার পাশে। জি আঙ্কেল। ওনাকে ধন্যবাদ দিয়ে নাম্বার নিয়ে গাড়িতে গিয়ে বসলাম। আব্বুর পাশে গাড়িতে বসে আছি। মিতুর সামনে কেউ কোনো কথা বলছি না।
বাসায় এসে আব্বু হুঙ্কার দিয়ে উঠল। এমন ছেলের জন্য আমাকে থানায় যেতে হলো। আব্বুর রাগ দেখে আমার রুমের দিকে পা বাড়ালাম। হঠাৎ পেছন থেকে ডাক দিল আমাকে। আজকেই তোর বিয়ে দিব। কারো কোনো অভিযোগ আছে? আব্বুর কথা শুনে সবাই ওনার দিকে তাকিয়ে আছেন। আমার বিয়ে মানে? কি বলো এসব? আজকে বিয়ে মানে? মেয়ে কোথায় পাবো? মেয়ে ঠিক করা আছে, আমার বন্ধুর মেয়ে। তোমার বন্ধুর মেয়ে মানে? আব্বুর মুখে বন্ধুর মেয়ের কথা শুনে অবাক হয়ে রইলাম। কোন বন্ধু? আব্বুর তো একটাই সব থেকে ভালো বন্ধু স্কুল জীবন থেকেই, রহমান আঙ্কেল। তাহলে কি রহমান আঙ্কেলের মেয়ে তানিয়ার কথা বলছে? তুমি কি তানিয়ার কথা বলছো? না, আমি তানিয়ার কথা কেন বলবো? আমি আমার বন্ধু আফজাল সাহেবের মেয়ের কথা বলছি। ওনার মেয়ের সাথেই আগামী সপ্তাহ বিয়ে দিব। আব্বুর কথা শুনে আম্মুর দিকে তাকিয়ে রইলাম। আম্মু আমার অবস্থা বুঝতে পেরে আমাকে ইশারায় অভয় দিলেন। তাই বলে ছেলের মতামত জানতে চাইবে না? ছেলেরও তো একটা পছন্দ অপছন্দ আছে। আব্বুর সামনে দাঁড়িয়ে আস্তে করে কথা বলল। আব্বু অনেক রাগী, তবে বদমেজাজি নন। ওনার রাগ উঠলে সবাই কম্পমান হয়ে যায়। মনে আছে একবার আব্বুর রাগ উঠেছিল আম্মুর সাথে কি নিয়ে। তারপর আম্মুকে তো কিছু বলতে পারিনি, কারণ আব্বু আর আম্মু দুজনকে পছন্দ করেই বিয়ে করেছিল। আর উনি মেয়েদের গায়ে হাত তোলা বা বকা দেওয়া একদম পছন্দ করেন না। সেদিন রাগ করে বাসায় 4 দিন আসেনি। আম্মুকে কেন রাগ উঠলে কাউকে কিছু বলতেও পারে না, আবার সহ্যও করতে পারে না। 4 দিন পর বিদেশ থেকে দেশে ফিরে আসে। এদিকে ওনার চিন্তায় সবার ঘুম হারাম। আর উনি বিদেশে গিয়ে দিব্যি ঘুরে বেড়ালেন। আরেকবার সারাদিন না খেয়েছিলেন। আম্মু অনেক রিকোয়েস্ট করে খাওয়ালেন। আব্বুর রাগগুলো অদ্ভুত টাইপের। কখন রাগ করে কি করে বসেন তার কোনো ঠিক নেই। তাই আব্বুর রাগগুলো নিয়ে সবাই আনন্দ করলেও ভয় থাকে। রাগ করে আবার না জানি কখন কি করে বসে। কিসের পছন্দ অপছন্দ? এত আদর সোহাগ দিয়ে আজ মাথায় তুলেছি। যখন যা চেয়েছো তাই দিতে চেষ্টা করেছি। কোনো ইচ্ছে অপূর্ণ রাখতে চাইনি। আজ তার জন্য আমাকে থানায় পর্যন্ত যেতে হয়েছে, তাও একটা মেয়েকে ইফটিজিং করার জন্য থানায় নিয়ে গেল। আর বাবা হিসেবে কি ছেলের কাছে কিছু চাইতে পারি না? হয়তো এই বিয়ে করবে না, হয় আগামী 1 সপ্তাহের মাঝে বিয়ে করে বউ আনবে। আব্বুর কথা শুনে চমকে উঠলাম। এই কি কথা বলছে আব্বু? আব্বুর কথা শেষ না হতেই আম্মু মুচকি হেসে দিল। আব্বুর কথা শুনে বড় আপু হাসি লুকালেন। মিতুকে তাকিয়ে দেখে নেই, কখন যে কেটে পড়লো কে জানে। ওই হারামিটার জন্য আজ যত সমস্যা। আচ্ছা, তাহলে আমারও রাজি। আকাশ ওর পছন্দ মতোই মেয়ে বিয়ে করবে। আফজাল সাহেবের মেয়ের সাথে বিয়ে ঠিক করার দরকার নেই। এবার তো রাগ কমান। ঠিক তো, আগামী 1 সপ্তাহের মাঝে এই বাড়িতে বউ দেখতে চাই। আচ্ছা, দেখবেন। যান, ফ্রেশ হয়ে আসেন। আম্মু আব্বুকে নিয়ে ওনাদের রুমের দিকে রওনা দিলেন। রাগে আমার শরীর চলে যাচ্ছে। কি পরিবার রে আমার! এমন আজব পরিবার কারো আছে কিনা জানা নেই। সিরিয়াস কথাও সবাই হেসে খেলে পার করে দেয়, যেন কিছুই হয়নি। আপু আমার দিকে তাকিয়ে ওর রুমের দিকে চলে গেল। বাড়ির সবাই যেন কি অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে, যেন আমি কোনো আজব প্রাণী। আমার রাগে শরীর চলে যাচ্ছে। আমার রুমের দিকে পা বাড়ালাম। বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। ভাবতে থাকলাম কি করে এই বিয়ে বন্ধ করা যায়। আমার কোনো বিয়ে করার ইচ্ছে নেই এখন। তবে আব্বুর মাথায় হঠাৎ বিয়ে করানোর ভূত চাপলো কেন সেটাই বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ মাথায় হাত বোলানোর স্পর্শ পেয়ে সজাগ হয়ে গেলাম। চোখ খুলে তাকিয়ে দেখি আম্মু দাঁড়িয়ে আছে। কতক্ষণ শুয়েছিলাম মনে নেই। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। আকাশ, ওঠ, খাবি না? সকাল থেকে এখনো কিছুই খাসনি। কি রে, সেই কখন থেকে ডাকছি, খাবি না? আম্মুকে জড়িয়ে ধরলাম। যখন কোনো কিছু চাওয়ার থাকে তখন আম্মুকে গলায় জড়িয়ে ধরি। আমার সব কিছুই পূরণ করতে চেষ্টা করেন। আম্মু সেটা ভালো করেই জানেন যখন কিছু চাওয়ার থাকে আমি। কি রে, কিছু বলবি? বললাম বল, কি বলবি? আমি এখন বিয়ে করব না। তুমি আব্বুকে একটু বলে বোঝাও। তোর কি মাথা খারাপ হয়েছে? ওনার যা রাগ আমি নিই। আর উনি তো তোর পছন্দ বিয়ে করার সুযোগ দিচ্ছেন, তো বিয়ে করবি না কেন? আম্মু তুমি বুঝতে চেষ্টা করো, আমার পড়াশোনা শেষ হয়নি আর এখন বিয়ে করব। তো কি হয়েছে? তোর পছন্দ মতো কাউকে বিয়ে করে নে, পরে পড়াশোনা শেষ করবি। আমাকেও তোর বাবা পড়াশোনা শেষ করার আগেই বিয়ে করেছিল, তো তোর বাবা কি পড়াশোনা শেষ করেনি? তুমিও বলছো, আমাকে একটু বুঝতে চেষ্টা করো। শোন,
তোরে বুঝতে পারি দেখেই বলি। আর তোর আব্বুর মাথায় এখন তোরে বিয়ে করানোর ভূত মাথায় চেপেছে। তুই তো জানিস যখন যা মাথায় আছে তাই করে। আর ভাগ্যিস তোর পছন্দ মতো কাউকে বিয়ে করার কথা বললো, নয়তো ওই মেয়েটাকেই বিয়ে করতে হতো। কি যেন নাম মেয়েটির? ওই যে রিয়া, দেখতে ইয়া সাইজ, সারাদিন খায় খায় খেয়ে খেয়ে আরও দিন দিন মোটা হচ্ছে। ওকে বিয়ে করবে কে? কত সুন্দর সুন্দর মেয়ে পড়ে আছে। আমারও পছন্দ হয়নি। সারাদিন এটা ওটা খেতেই থাকে। কি রে, তোর কি কাউকে পছন্দ আছে? আম্মু তুমিও না, আমার পছন্দ থাকলে তুমি জানবে সেটা কি হয়। হয়েছে, তাড়াতাড়ি কাউকে পছন্দ কর, না হলে ওই মেয়েকেই বিয়ে করতে হবে। রেডি হয়ে খাবার খেতে আয়। আম্মু আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে চলে যায়। আমার সাথে অনেক ভালো বন্ধুর মতো সম্পর্ক। আব্বু ভালো বন্ধুর মতো, তবে ভয় পায় অনেক। প্রচণ্ড ক্ষুধা থাকায় আর কিছুই না ভেবে রেডি হয়ে খেতে গেলাম। আব্বুকে দেখে আপুর পাশে গিয়ে বসলাম। সবাই চুপচাপ খাচ্ছি। আমার মাথায় একটাই কথা, আবার কখন বিয়ের কথা না জানি বলে বসে আব্বু। হ্যাঁ রে আকাশ, তোর কি কাউকে পছন্দ হয়? আমার দিকে তাকিয়ে আব্বু জানতে চাইলো। মনে মনে ভয় জানিয়ে পাচ্ছিলাম সেটাই হলো, না আব্বু। তাহলে আফজাল সাহেবের মেয়ের সাথে কথা বলি, বিয়ের ব্যবস্থা করি। আব্বুর কথা শেষ না হতেই আম্মু বলে উঠল, কেন এত তাড়াতাড়ি কিসের? তুমি তো ওকে ওর পছন্দ মতো মেয়েকে বিয়ে করার কথা বলেছো। কিন্তু ওর তো কোনো পছন্দ নেই, তো আফজাল সাহেবের মেয়ের জন্য কথা বলি। পছন্দ নেই তো কি হয়েছে? পছন্দ করবে আকাশ ওর মন মতন। ওকে আমরা 1 সপ্তাহ সময় দিই। আম্মু ঠিক কথাই বলেছে। আব্বুর কথা শেষ না হতেই আম্মু বলে উঠল। আম্মুর কথার সাথে বড় আপু সম্মতি দিল। তাদের কথা মাথা নিচু করে শুধু শুনে যাচ্ছে। আচ্ছা, তাহলে ওই কথাই আমি 1 সপ্তাহ সময় দিলাম। এর মাঝে যদি পছন্দ না করে, তাহলে আফজাল সাহেবের মেয়েকেই বিয়ে করতে হবে। এখন ঠিক তো? আব্বুর কথা শুনে সামনে আমার বিপদ দেখছি। এ কোন বিপদে না জানি জড়াচ্ছে। বিয়ে করার ইচ্ছে না থাকলেও কি জোর করে বিয়ে করাবে? হঠাৎ আমাকে প্রচণ্ড ধমকে উঠলেন। আনমনে নিজের অদূর ভবিষ্যতের বিপদের কথা ভাবছিলাম। আমার এক বন্ধু বিয়ে করে এখন সারাদিন রাত বলে কেন যে বিয়ে করতে গেলাম, তার কথা মনে হতেই আমার কথা ভাবছিলাম, তাই আব্বুর কথা শুনতে পাইনি। আব্বুর ধমক শুনে তাড়াতাড়ি বললাম, কি হলো, কথা বলছো না কেন? জি আব্বু। মনে থাকে জানো। খাওয়া শেষ করে চুপচাপ উঠে গেলাম। বারান্দায় দাঁড়িয়ে আছি। হঠাৎ কণ্ঠ শুনে পেছনে ঘুরে দেখি আপু দাঁড়িয়ে আছে। কে রে, দাঁড়িয়ে কার কথা ভাবছিস? কই না তো, কারো কথাই না। জানি জানি, বলবি না। দেখো বেশ রাগ উঠছে, কিভাবে বিয়ে বন্ধ করা যায় সেটাই ভাবছে। আর তুমি আছো মজা করতে। আরে গাধা, বিয়ে বন্ধ করবি কেন? পছন্দ মতো কাউকে বিয়ে করে নে, তাহলেই তো হয়। আমার পছন্দ থাকলে তো করতাম, আর আমি তো কাউকে বিয়ে করার ইচ্ছে নাই। এমন বললে তো হবে না। আজ থেকেই শুরু কর মেয়ে পছন্দ করা। তোর বন্ধুকে বল সাহায্য করতে। কিন্তু আমি কিছু বলতে যাব তার আগে আপুর ফোন আসায় চলে যায়। পরে শুনবে বলে জানায়। মৃত্যুর কথা মনে হতেই তাড়াতাড়ি কল দিলাম। বেশ কয়েকবার ফোন হওয়ার পর উপাস থেকে ফোন রিসিভ করলো। হ্যাঁ বল। কি করিস তুই? দোস্ত, ছবি দেখছিলাম। আমাকে ঝামেলায় ফেলে তুই ছবি দেখিস? তোরে দোস্ত, সত্যি সরি রে, আমি জানতাম না তোর সাথে মজা করতে গিয়ে এমন হবে। জানতি না তো করলি কেন? এখন এই বিপদ থেকে তুই উদ্ধার করবি, নয়তো। তোর কিছু বলতে হবে না, যা বলার আপু বলেছে। তুই কাল ক্যাম্পাসে আয়, মেয়ে পছন্দ করানোর দায়িত্ব আমার। ঠিক তো? আরে বাবা বললাম তো, আগে তো ক্যাম্পাসে আয়। এই বলে ফোনটা কেটে দিল। আর কিছুই বলার সুযোগ দিল না। পরের দিন সকাল সকাল সেজে ক্যাম্পাসে গিয়ে হাজির। অবশ্য আপু আমাকে বলে দিয়েছে কি পড়ে যেতে হবে, কিভাবে কথা বলতে হবে। 4 দিন হয়ে গেলেও কোনো মেয়েকে পছন্দ হয় না। আমি মেয়েকে পছন্দ করলে তো মেয়ে আমাকে পছন্দ করে না। এইদিকে আব্বু সকাল বিকাল জানতে চায় মেয়ে পছন্দ হয়েছে কিনা। ক্যাম্পাসের গাছের নিচে মিতুর সাথে বসে আছি। আমি চারদিকে তাকিয়ে মেয়ে পছন্দ থাকি আর ভাবতে থাকি, ওই হাতির মতো মেয়েকে বিয়ে করার ইচ্ছে নেই। সারাদিন শুধু খায় আর খায়। দোস্ত, কত মেয়ে দেখালাম, কোনোটাই পছন্দ হয় না তোর। এখন কি করবি? কয়েকবার ডাক দিলেও শুনতে পাইনি। মিতু আমাকে জোরে ধাক্কা দিল। ওই শালা, কি বললি শোনস নাই?
বল কি বলবি? মাইয়া তো তোর পছন্দ হলো না, এখন কি করবি? আমি একটা বুদ্ধি বের করেছি। কি বুদ্ধি বল? চল কোথাও ঘুরে আসি বাসা থেকে না বলে, তাহলে কয়েকদিন পর বিয়ের কথা ভুলে যাবে। আমাকেও বিয়ের জন্য মেয়ে খুঁজতে হবে না। আমি যাব তোর সাথে? তুই? আমার কথা শুনে মিতু বেলুনের মতো চুপসে গেল। কেমন চোখে তাকিয়ে আছে যেন। কিরে কথা বলছিস না কেন? ভাই মাফ কর, আমি তোর সাথে কোথাও যাব না। তুই যাবে না? ওকে, তাহলে বাসায় গিয়ে বলবো তোরে পছন্দ হয়েছে, তোরাই বিয়ে করতে চাই। কথা শেষ করেই মিতুকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে আসি। মিতু পেছন থেকে অনেকবার ডেকেও যখন শোনাতে পারছে না, তখন উঠে এলো। আর কিছুক্ষণ পরেই বাস ছাড়বে। উদ্দেশ্য কক্সবাজার ঘুরতে যাব। অবশ্য বাসা থেকে না বলে চলে এসেছি, মিতুও না বলে এসেছে। আমি অনেক ভালো করেই জানতাম মিতু আসবে, কারণ আমাকে মিতু কখনোই বিয়ে করতে রাজি হবে না। দরকার হয় সারা জীবন কুমারী হয়ে থাকবে, তবুও বিয়ে করবে না। আর আব্বু যদি একবার জানে তাহলে কেল্লা ফতে বিয়ের নির্ঘাত। মিতু অন্য একজনকে ভালোবাসে, অনেকবার বলেছে তাকে ছাড়া কখনোই কাউকেও বিয়ে করবে না। অনেকবার চেষ্টা করেও জানতে পারিনি। বারবার বলে একদিন সবাইকে ট্রিট দিয়ে তার ভালোবাসার মানুষটিকেও দেখাবে। আশায় আশায় সেই দিনটির জন্য অপেক্ষায়। হঠাৎ মেয়ে কণ্ঠ শুনে মাথা তুলে তাকালাম। তাকিয়ে দেখি সামনে যেন কোনো অপসরে দাঁড়িয়ে আছে। চোখ ফিরাতে পারছি না। আপু, এই সিটটা আমার। তখন মিতু বলল, আসলে আপু, আমরা তো একই সাথে এসেছি, দুজনের সিট দুই জায়গায়। আপনি যদি কষ্ট করে আমার সিটে গিয়ে বসতেন। মিতুর কথা শুনে যেন বাস্তব জগতে ফিরে আসলাম। উনি কেন আপনার সিটে গিয়ে বসবে? আপনি এনার সিটে গিয়ে বসেন, আর আমি তো আপনাকে চিনি না। তো একসাথে কিভাবে? আমার কথা শুনে মিতু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মেয়েটিও তাকিয়ে আছে আমাদের দিকে। মিতু কিছু না বলে রাগে গজগজ করতে করতে গিয়ে সামনের সিটে গিয়ে বসলো। মিতুর সাথে একজন মহিলা বসলো। একসাথে টিকিট কাটলেও দুজনের দুই জায়গায় সিট পড়লো। এটাই লাস্ট গাড়ি ছিল, আর কোনো সিট না থাকায় বাধ্য হয়ে উঠতে হলো। জি বসেন। মিতু চলে যাওয়া সরে গিয়ে বসতে দিলাম। উনি আমাকে ধন্যবাদ দিয়ে পাশে বসলেন। আমি শুধুই ওনার দিকে তাকিয়ে আছি। মিতু দূর থেকে দেখছে আর রাগে ফুলছে, কিছু বলতেও পারে না। ওনার সাথে কথা বলে জানতে পারলাম উনি কক্সবাজার যাওয়ার আগেই নেমে পড়বেন। যাক, দীর্ঘ একটা যাত্রায় সুন্দরী মেয়ে পাশে বসলো। ওনার দিকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। আপনার নাম কি? হঠাৎ সুন্দরী মেয়ের কণ্ঠ শুনে তাকিয়ে দেখি আমার দিকে উনি তাকিয়ে আছেন। আমার নাম জানতে চাইছেন। ওনার দিকে হাত বাড়িয়ে দিলাম। জি, আমি আকাশ। আপনি? মেয়েটির দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে তাকিয়ে রইলাম। কি অপূর্ব চাহনি, যেন কোনো হরিণী চোখের অধিকারী আমার দিকে তাকিয়ে আছে। আমি নাদিয়া রহমান, আমি কক্সবাজার যাব, আগে নেমে যাব, এখানে আমার বাসা। মেয়েটির কথা কত সুন্দর, যেন মধুর কণ্ঠ আমাকে বারবার হাতছানি দিয়ে ডাকছে শোনার জন্য। এই যে মিস্টার। যে হঠাৎ মেয়েটির হাতের স্পর্শ আর ডাক শুনে ঘোর ভাঙে আমার। এতক্ষণ কি স্বপ্নের জগতে ছিলাম? সরি, আপনি কি বললেন খেয়াল করেনি। আবার বলতে হবে, আমি নাদিয়া রহমান, দেশের বাড়ি যাচ্ছি বেড়াতে। আপনি কি ঘুরতে যাচ্ছেন? অনেকটা রাগ করে আমার দিকে প্রশ্ন ছুড়ে দেয় মেয়েটি। রেগে যাওয়ার জন্য অনেক সুন্দর লাগছে। কোথায় যেন পড়েছিলাম, সুন্দরী মেয়েদের রাখলে আরও সুন্দর দেখায়। আজ তার বাস্তব প্রমাণ পেলাম। জি, ওই যে সামনের মেয়েটি, ও হচ্ছে আমার বন্ধু। কক্সবাজার দুজনে মিলে ঘুরতে যাচ্ছে। সামনে বসে থাকা মিতুকে দেখিয়ে বললাম। আমার কথা শেষ না হতেই কি অদ্ভুতভাবে আমার দিকে মেয়েটি তাকিয়ে রইল। চোখের চাহনি দেখে অনেকটা ভয় পেয়ে গেলাম। মিতু অবশ্য আমাদের কথা শুনছে না, শোনার কথাও না। অনেকটা সামনে বসেছে মিতু, আর গাড়ি চলতে থাকায় বাহিরের প্রকৃতি দেখায় ব্যস্ত মিতু। এইদিকে কি হচ্ছে সে খেয়াল নেই। তাহলে আগে যে বললেন চিনি না ওনাকে। আমার দিকে কিছুটা রেগে গিয়ে বলল। ওনার রাগ দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম। নিজেকে অভয় দিতে লাগলাম। না মানে আসলে। কি না মানে আসলে করছেন? শুধু কি বন্ধু নাকি স্পেশাল কেউ? আমার দুটানা দেখে রেগে গিয়ে বলল। ওনার কথা শুনে কিছুটা অবাক হলাম। না না, তেমন স্পেশাল কেউ না, ও আমার অনেক ভালো বন্ধু। ওনার দিকে তাকিয়ে বললাম। উনি আমার দিকে মুচকি হেসে উঠলেন। কি অপূর্ব সেই হাসি, যেন সেই হাসিতে মুক্ত ঝরে পড়বে। স্পেশাল কি হলো বলতে পারেন? আমি ওনার জায়গায় গিয়ে বসছি, আর ওনাকে আপনার কাছে পাঠিয়ে দিই। উনি আমার দিকে লাজুক হাসি দিয়ে বলল। ওনার কথা শুনে কিছুটা লজ্জা পেলাম। মাথা নিচু করে আস্তে আস্তে বললাম,
না, ও আমার বেস্ট ফ্রেন্ড আর ওর ভালোবাসার মানুষ আছে। তারপর ওনার সাথে টুকটাক কথা বলতে লাগলাম। উনি নিজ থেকেই বলতে থাকেন। অনেকটা পরিচয় হয়ে গেল। আপনি থেকে সেই কখন তুমিতে চলে আসলাম বুঝতেই পারিনি। রাস্তায় কিছুক্ষণ বিরতি দেওয়া হলো। ওনার সাথে নেমে হালকা নাস্তা করে নিলাম। সব বিল আমি দিলাম, যদিও উনি দিতে চেয়েছিলেন। মিতুও আসলো, তবে কেমন চুপচাপ আর সারাক্ষণে মোবাইলে নজর। ওনার সাথে মিতুকে পরিচয় করিয়ে দিলাম। আবার গাড়িতে উঠে রওনা দিলাম। মিতু আমাদের ক্লোজ হয়ে যাওয়া দেখে আড়ালে নিয়ে সাবধান করে দিল। ওর কথায় কান দিইনি। ওর তো হিংসে হচ্ছে, আর হিংসে হবে না কেন? গাড়িতে উঠে বেশ কিছুক্ষণ চলে গেলেও কোনো কথা হয়নি। গান শোনার জন্য মোবাইল আর হেডফোন বের করলাম। আমি জানলার পাশে বাইরে তাকিয়ে রাতের প্রকৃতি দেখছি আর মনে মনে ভাবছি কিভাবে আবার কথা শুরু করা যায়। এই যে আকাশ সাহেব। হঠাৎ করে ওনার ডাক শুনে তাকিয়ে দেখি উনি আমার দিকে তাকিয়ে আছেন। আসলে গান শোনায় একদম মন নেই আমার। ওনার সাথে কিভাবে কথা বলতে পারবো সেই চিন্তায় ছিলাম, তাই প্রথম ডাকে সাড়া দিলাম। জি, কিছু বলবেন? আপনি কি গান শুনছেন? জি, শুনবেন আপনি? আসলে আমার ফোনে চার্জ নেই, বাসা থেকে বের হওয়ার সময় মোবাইলে চার্জ দিতে ভুলে গিয়েছি, তাই গান শুনতে চাইলেও শুনতে পারছি না। কিভাবে যে কথাটা বলি আপনাকে। আরে বাবার ভাবার কি আছে? আর আপনি কেন করছেন? তুমি বলে ডাকলে কি অসুবিধা হয়? সরি, আসলে ভুলেই গেলাম। তোমার সাথে কি গান শুনতে পারি? এই নাও। হেডফোন ওনার দিকে এগিয়ে দিলে উনি একটা ওনার কানে গুঁজে দিলেন, বাকি একটা আমাকে দিলেন গান শোনার জন্য। ওনার ব্যাগ থেকে পানির বোতল বের করলেন। উনি পানি খেতে লাগলেন। পানি খাবে? ও আমার দিকে পানির বোতল এগিয়ে দিল। যদিও আমার কাছে আছে, তবু ভদ্রতার জন্য হাত বাড়িয়ে নিলাম। হঠাৎ অসাবধানতার জন্য ওনার হাত লেগে পানি পড়ে যায়। আমার সারা শরীর অনেকটা ভিজে যায়। সরি, আসলে বুঝতে পারিনি। ইটস ওকে, সমস্যা নেই, মুছে নিলেই হবে। পানি পড়ার সাথে সাথে সরি বলে উঠলেন। আমিও তেমন কিছুই মনে করিনি। আসলে দোষটা ওনার নয়। উনি ব্যাগ থেকে রুমাল বের করে দিলেন। ওনার কাছ থেকে হাত বাড়িয়ে রুমাল নিলাম। রুমাল দিয়ে হাত মুখ মুছে নিলাম। মিতুর দিকে তাকিয়ে দেখি বাহিরে তাকিয়ে আছে। কানে হেডফোন গুঁজে ঘুমিয়ে আছে কিনা বুঝতে পারছি না। এই দিকে কোনো খেয়াল নেই। আমার জন্য আপনার ভিজতে হলো। আরে সমস্যা নেই, গান শুনি আমরা, যা হবার তা তো হয়েই গেছে। আর আপনি তো ইচ্ছে করে করেননি। ওনার দিকে তাকিয়ে বললাম। উনিও আমার কথা মেনে নিলেন। দুজনে আবার গানের প্রতি মনোযোগ দিলাম। তখন প্লেলিস্টে ভালোবাসার গান বাজে। আমি যত বেশি ভালোবাসি তোমায় তার চেয়েও বেশি ভালোবাসতে চাই। আমি যত বেশি কাছে আসি তোমার তার চেয়েও বেশি কাছে আসতে চাই। মন দিয়ে গান শুনতে লাগলাম। ওনাকে স্বপ্নের মাঝে হারিয়ে গেলাম। আমার পছন্দের মেয়েকে পেয়ে গেলাম। বাবা শুনে অনেক খুশি হলেন। ধুমধাম অনুষ্ঠান করে আমাদেরকে মা বাবা বিয়ে করিয়ে দিলেন। দুজনে সেদিন রাতে অনেক গল্প করলাম। আমাকে উনি গান শোনালেন। আমাদের হানিমুনের জন্য কক্সবাজার বেড়াতে আসলাম। দুজনে একে অপরের হাত ধরে হাঁটছে। চারপাশের প্রকৃতি দেখছি। কি অপূর্ব প্রকৃতি, তার মাঝে আরও সুন্দর মানুষটি যে আমার পাশে বসা। বারবার তার দিকে তাকিয়ে আছি। আমি চোখ ফিরাতে পারছি না। কি অপূর্ব রূপবতী কন্যা। এই কি দেখো? আমি তোমাকে। এত সুন্দর তুমি। দুজনে সাগরের পানিতে সাঁতার কাটছে, অনেক ভালো লাগছে। হঠাৎ করেই আমার দিকে পানি ছুঁড়ে মারে। সেই পানি আমার মুখে স্পর্শ করতেই সজাগ হয়ে গেলাম। তাকিয়ে দেখি মিতু আমার সামনে দাঁড়িয়ে। এতক্ষণ কি আমি স্বপ্ন দেখছিলাম? জানলার দিকে তাকিয়ে সকাল হয়ে গেছে। পরক্ষণেই আমার পাশের সেই মেয়েটির কথা মনে পড়ে যায়। মেয়েটির জায়গায় মিতু বসে আছে, মেয়েটি নেই। কি রে, আর কত ঘুমাবি? সেই কখন থেকে ডেকে যাচ্ছি, নামতে হবে না? দোস্ত, মেয়েটি কোথায়? আমিও তো দেখিনি। তুই সেই কখন থেকে ঘুমাচ্ছিস, এত ডাকছি তাও খবর নেই তোর। তোর সাথে বসেছে, আমি কি করে জানবো? দেখ কখন নেমে গেছে। মিতুর কাছে নেমে যাওয়ার কথা শুনে মন খারাপ হয়ে গেল। কত বড় অকৃতজ্ঞ, এতটা রাস্তা একসাথে আসলাম, যাওয়ার সময় একবারও বলে গেল না। ওই চল, নামতে হবে। সেই কখন থেকে তোর জন্য অপেক্ষায়। মিতুর কথা শুনে নামার জন্য উঠলাম। পরক্ষণেই আমার মোবাইলের কথা মনে পড়ল। পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নেই। মোবাইল তো হাতে ছিল, সাথে মানিব্যাগও নেই। মানিব্যাগে আমার সব টাকা। দোস্ত, মোবাইল আর মানিব্যাগ কোথায়? পাচ্ছি না তো। মিতুর দিকে করুণ চোখে তাকিয়ে বললাম। মিতু আমার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল। কি করছিস? মেয়েটি আবার নিয়ে গেল না তো? তারপর মিতুকে সব খুলে বললাম।
আর কিছু বুঝতে বাকি রইল না। আমাকে পানি খাওয়ানোর নাম করে সব নিয়ে গেল। বাসের সুপারভাইজারকে ডেকে আনলাম। উনি আমাদের সাবধানে থাকার জন্য বলে বাসের সামনে কাগজ দেখিয়ে দিলেন। স্যার, আমাদের কিছুই করার নেই। এখানে লেখা আছে সব কিছুই নিজ দায়িত্বে দেখে রাখবেন। উনি নেমে চলে গেলেন। আমাদের নামার জন্য তারা দিলেন। আমি তো কান্না শুরু করলাম। সে কখন থেকে বাস স্ট্যান্ডে বসে বসে কান্না করছে, আমার শখের ফোনটা নিয়ে গেল। ওই তোর ভ্যাঁ ভ্যাঁ বন্ধ কর, আগেই বলেছিলাম সাবধানে থাকতে। আমার শখের ফোনটা এখন চলবো কি করে? আমার কাছে যা আছে হয়ে যাবে, এখন চল, হোটেলে যেতে হবে। আমি আর একটা কথা বলবি না, আগে মানা করেছিলাম তাই না? পীড়িত করতে গিয়েছিলা, এখন মজা বোঝো। বেশি পাকনামি করলে এমনই হয়। তোর এত কান্না করার ইচ্ছে থাকলে কান্না কর, আমি যাই, ক্ষুধা লাগছে। আমাকে থামিয়ে দিয়ে যাই পারে তাই বলে হাঁটা শুরু করলো। বাধ্য হয়ে আমিও মন খারাপ করে ওর পেছনে হাঁটা শুরু করলাম। মিতুর সাথে এসে হোটেলের ম্যানেজার কাউন্টারের সামনে দাঁড়ালো। সেখানে অনেক সুন্দরী একটা মেয়ে ছিল। মেয়েকে দেখে সব ভুলে গিয়ে ওনার দিকে হা করে তাকিয়ে রইলাম। জি স্যার, আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আমার দিকে তাকিয়ে মেয়েটি বলল, আপনি দেখতে অনেক সুন্দর, আপনার নামটাও কি জানতে পারি? ওনার দিকে তাকিয়ে বললাম। আমার কথা শুনে কিছুটা লজ্জা পেল। আমার দিকে তাকিয়ে বলল, জি আমি জুই, আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? মিতু চুপচাপ দাঁড়িয়ে থেকে শুধু দেখছে। জি, আমাদের একটা রুম লাগবে। ওই একটা রুম কেন? আপনি 2টি রুম দেন, ওর চেহারা যেন দেখতে না পাই, দূরে দূরে দিবেন। আমার দিকে রাগে তাকিয়ে মেয়েটিকে বলল। মিতুর রাগ দেখে মেয়েটি আর কিছু বলল না। মিতুর কথা মতো 2 জায়গায় রুম দিল। রুমের দিকে যেতে যেতে মিতুকে বললাম, একটা রুম নিলে কি হতো? তোর সাথে এক রুমে থাকবো, আমার তো কাজ নেই। যা রেডি হয়ে নিচে খাবার খেতে আয়। মুখের ওপর কথা বলে দরজা খুলে ভেতরে চলে গেল। কিছুক্ষণ হা করে ওর দরজার দিকে তাকিয়েছিলাম। তারপর আমার রুমের দিকে রওনা দিলাম। মিতুর সাথে চুপচাপ বসে খাবার খাচ্ছি। পাশ ফিরে দেখি সেই হোটেলের মেয়েটি বসে আছে। ওনার সাথে আরেকটি সুন্দরী মেয়ে আর একটা ছেলে আছে। কিরে, খাবার না খেয়ে হাঁ করে তাকিয়ে কি দেখিস? তুই খা, আমি আসছি। মিতুকে বলে সেই মেয়েটির কাছে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে আমার দিকে মুচকি হেসে তাকালো। হাই, আমাকে চিনতে পারছেন? জি, আজ সকালে আপনার সাথে দেখা হলো। দাঁড়িয়ে কেন, বসেন। ওনার কথা শুনে একটা চেয়ার নিয়ে বসে পড়লাম। ওনাদের তো ঠিক চিনলাম না। ও, পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে আমার হাজবেন্ড অয়ন, আর এ হচ্ছে আমার ননদ। ওর বরের সাথে এখানে ঘুরতে এসেছে। উনি হচ্ছেন কি যেন নাম? উনি আমার নামটাই ভুলে গেলেন। আমার দিকে তাকে নাম জানতে চাইলেন। আর কত মানুষের নাম মনে রাখবেন? ওনার কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে গেলাম। উনি ম্যারিড, আর সাথে থাকা যুবকটি ওনার বর, আর সাথের মেয়েটিও বিবাহিত। সব সুন্দরী মেয়েকেই বিবাহিত হতে হবে কেন? আমার কি হবে? সব শেষে কি ওই পেটুকটাকে বিয়ে করতে হবে? হাই, আমি অয়ন। ওনার সাথে থাকা যুবকটি হাত বাড়িয়ে দিল। ওনার কথা শুনে আমার কল্পনা ভেঙে গেল। আমি আকাশ, এখানে ঘুরতে এসেছি। সকালবেলা ওনার সাথে পরিচিত হয়েছিলাম, তাই এখন দেখা হয়ে গেল। ভাবলাম একটু কথা বলে নিই। এখানে তো আর তেমন কিছু চিনি না, তাই উনি যদি একটু হেল্প করেন। ওনার দিকে হাত বাড়িয়ে একদমই কথাগুলো বলে হাফ ছেড়ে বাঁচলাম যেন। ওনাকে বুঝতেই দিলাম না যে আমার উদ্দেশ্য কী ছিল। ওহো, সমস্যা নেই। আমিও এখানে একটা প্রজেক্ট অফিসে জব করি, যতটুকু হেল্প দরকার করব। ওনার সাথে বসে কথা বলতে থাকলাম। ওনার সাথে থাকা মেয়েটির সাথেও কথা বললাম। যদিও বিবাহিত শুনে কথা বলার ইচ্ছে ছিল না, তবুও ভদ্রতার জন্য কথা বলতে হলো। আমার কি আর মেয়ে পছন্দ হবে না? যাকে পছন্দ করি একটা সমস্যা থেকেই যায়। জি, কিছু বললেন? আমার দিকে তাকিয়ে জানতে চাইল। অস্ফুট সুরে বলা কথাগুলো শুনে ফেললেও হয়, মনে হয় সকালবেলা দেখা হয় সুন্দরী মেয়েটি। ধুর, ওনাকে পছন্দ করলাম আর উনিও বিবাহিত হতে হলো। খাবার অর্ডার দেওয়ার অজুহাতে উঠে যেতে চেয়েছিলাম। আমাকে থামিয়ে দিয়ে জানতে চাইল হোটেলের রিসেপশনে থাকে সে মেয়েটি, যার নাম জুই। না, কিছু না, বসেন, খাবার অর্ডার দিয়ে আসি। আপনার সাথে থাকা মেয়েটি কোথায়? কি যেন নাম? ও, মিতুর কথা বলেন? ও হচ্ছে আমার বন্ধু, ওই যে চেয়ারে বসে আছে। ওনার কথা শুনেই মিতুর কথা মনে হলো। অনেকক্ষণ হলো মিতুকে একা একা বসিয়ে এসেছে। ওনাদের হাত বাড়িয়ে দেখালাম মিতুকে। মিতুর দিকে তাকিয়ে দেখি মাথা নিচু করে খেয়েই যাচ্ছে।
আপনি ওনাকে নিয়ে আসেন, আমরা একসাথেই খাবো। আমি গিয়ে খাওয়ার অর্ডার করে আসি। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে জুই ম্যাডামের বর খাবার অর্ডার দিতে চলে গেলেন। ওনাদের দিকে তাকিয়ে মুচকি হেসে উঠে গেলাম মিতুকে বলার জন্য, কিরা আমাকে রেখে একা খেয়ে যাচ্ছিস? একবারও মনে পড়লো না? তুই গেলি মাইয়ার সঙ্গে টাঙ্কি দিতে। আমার পেটে ক্ষুধা আছে, এত টাঙ্কি মারার সময় নেই। আগে নিজে খেয়ে বেঁচে নেই, তারপর অন্য কথা। তোর মতো মানুষ এমন জীবনেও দেখি নাই। বন্ধুর কথা একবারও ভাবিস না, শুধু নিজেরটাই ভাবিস। তুই যে কেমন ভাবিস সেটা দেখতেই পারছি। সেই কখন থেকে আমাকে একা বসিয়ে চলে গেছিস, একবারও মনে করেছিস? দিব্যি তো হেসে কথা বললি। তো মেয়েকে কি পছন্দ হয়েছে? বিয়ের কথা বলবো? না রে, ওই মেয়ে বিবাহিত আর সাথে থাকা মেয়েটি হলো ওনার বর। তোর সাথে মেয়েটিকে দেখতে অনেক সুন্দরী, পছন্দ হয় না? না রে, ওই মাইয়াও বিবাহিত। আমার বলছি আর বিয়ে করা হবে না নিজের পছন্দ মতো। হবে হবে, ভাবিস না। এইখান থেকেই পছন্দ হয়ে যাবে। অনেক সুন্দর সুন্দর মেয়ে ঘুরতে আসে। জানি কেমন হবে। এখন চল, ওনাদের সাথে লাঞ্চ করতে বলেছে। আমি তো খেয়ে নিয়েছি। আর আমি কেন তোর কথা শুনে ওনাদের সাথে কথা বলতে যাব? তোর ইচ্ছে হলে তুই যা, আমার কি? দোস্ত, আমার সম্মান টুকু রাখ, ওনাদের সামনে ছোট করিস না। আর আমাদের খাবার টাকাও বেঁচে যাবে। দেখ আমার হাতে টাকা নেই, তোরগুলো শেষ হয়ে গেলে কি করব? ওরে শালা, তোর মাথায় এত বুদ্ধি আসলো কিভাবে শুনি? চল, সেই আইডিয়া দিলি। কথা শেষ করে মিতু উঠে পড়ল। ওনাদের কাছে গিয়ে মিতুকে পরিচয় করিয়ে দিলাম। সবার সাথে বসে খাবার খেলাম। খাবারের বিল দিতে চাইলেও ওনারা জোর করে দিয়ে দিল। আমরা তো সেটাই চেয়েছিলাম। মনে মনে অনেক খুশি হলেও সেটা প্রকাশ করিনি। বিকেলবেলায় একসাথে ঘুরতে বের হলাম। অনেক জায়গায় ঘুরে সূর্য অস্ত দেখার জন্য বালুচরে এসে বসলাম। সেই কখন থেকে একা একা বসে আছে। মিতুর ফোনে কল আসে, উঠে চলে যায়। সেই কখন থেকে কার সাথে যেন হেসে হেসে কথা বলে যাচ্ছে। আমি এখানে একা বসে থাকলেও ওনার সেদিকে খেয়াল নেই। সেই কখন থেকে কথা বলে যাচ্ছে, অনেকটা রাগ হচ্ছে। এই যে মিস্টার। হঠাৎ নারী কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকিয়ে দেখি পুলিশের ড্রেস পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। পুলিশ দেখলে এমনিতেই ভয় পায়, তার উপর এই অচেনা জায়গায় পুলিশ। সমুদ্রের বুকে থাকা বাতাসে পুলিশ মেয়েটির চুলগুলো এলোমেলো হয়ে আছে। শেষ বিকেলে সূর্যের আলোতে অসম্ভব মায়াবী লাগছে। প্রথম দেখা মেয়েটির প্রেমে পড়ে গেলাম। হয়তো এতদিন এই মেয়েটির অপেক্ষায় ছিলাম। আপনি এমন হাঁ করে তাকিয়েছেন কেন? আর এই সন্ধ্যা এখানে কি? আমার দিকে তাকিয়ে পুলিশ মেয়েটি কথাগুলো বলল। কি অপূর্ব মধুর কণ্ঠ, কাজল মাখা, কি সুন্দর মেয়েটির চোখগুলো। ওই চোখগুলোর নেশায় যে কেউই প্রেমে পড়ে যাবে। চারপাশে তাকিয়ে দেখি দূরে আরও কয়েকজন পুলিশ সদস্য আছে। ওখানেও মেয়ে পুলিশ আছে, তবে ওনাকেই যেন খুঁজে বেড়াচ্ছিলাম। সবাইকে এখান থেকে চলে যেতে বলছেন। কি হলো, কথা বলেন না কেন? আমার দিকে তাকিয়ে ধমক দিয়ে কথা বলল। ওনার কথা শুনে আমি ভয় শেষ। কি বলবো ভেবে পাচ্ছি না। কি হয়েছে রে? কার হাতের স্পর্শ আর কণ্ঠ শুনে তাকিয়ে দেখি মিতু আমার হাত ধরে পাশে এসে দাঁড়ালো। মিতু অনেক ভালো করেই জানে আমি যে পুলিশ দেখে ভয় পাই। মিতুর চোখে তাকাতেই দেখি আমার দিকে তাকিয়ে যেন বলছে, ভয় কিসের, আমি তো আছি। মিতুকে পাশে দেখে যেন প্রাণ ফিরে পেলাম। ভেতরে বন্ধ হয়ে থাকা বাতাস ছেড়ে দীর্ঘশ্বাস নিলাম। আপনি কে? আমি ওর কাজিন। ওনার দিকে তাকিয়ে উত্তর দিল মিতু। আমি শুধু ওনার দিকে তাকিয়ে আছি। ওনার মায়াবী চেহারা বারবার যেন হাতছানি দিয়ে ডাকছে, চোখ ফিরাতে পারছি না। এই অসময়ে এখানে কি করেন? সূর্য অস্ত দেখতে আসলাম। ও, দেখেন এই সন্ধ্যা এখানে থাকবেন না, অনেক রকম সমস্যা হয়। প্লিজ আপনারা হোটেলে চলে যান। আমাদের দিকে তাকিয়ে কথাটি বলল। পুলিশ মেয়েটির চোখে চোখ পড়ে যায় প্রথম। কি অপূর্ব সে চাহনি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে ফেলে। সে কখন থেকে তাকিয়ে আছে, হয়তো তা বুঝতে পেরে যায়। এই আকাশ, চল। পুলিশ মেয়েটিকে ধন্যবাদ দিয়ে মিতু আমাকে হাত ধরে হোটেলের উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুটা দূরে আসার পর মিতুর দিকে রেগে গিয়ে বললাম। অবশ্য আমি সেখানে একটাও কথা বলিনি, শুধু চুপচাপ শুনে যাচ্ছিলাম আর পুলিশ মেয়েটির দিকে তাকিয়েছিলাম। তুই আমাকে নিয়ে আসলি কেন? তো কি করব? বলল যে এখানে থাকা নিরাপদ না। কানে শুনিস নাই তুই? তো কি হয়েছে? আর একটু সময় মেয়েটির পাশে থাকতে পারতাম, কথা বলতে পারতাম।
তুই বলবি কথা, ভয়ে তো দেখি হাঁটু কাঁপছিল, আবার তুই বলবি নাকি কথা। তো কি হয়েছে? কিচ্ছু হয়নি, চল হোটেলে, আর সন্ধ্যা হয়ে আসছে। কথা বলেই হাত ধরে মিতু আবার হাঁটা শুরু করলো। আমি দাঁড়িয়ে গেলাম। কি হলো, দাঁড়িয়ে পড়লি যে? না, আমি যাব না। কেন? ওই মেয়েটি আমার ভালো লাগছে, ওনার সাথে আমি কথা বলবো। আমার কথা শুনে কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থাকে মিতু। মিতু যেন আমার চোখের ভাষা পড়তে চাইছে। সত্যি তোর পছন্দ হয়েছে? কথা বলবি মেয়েটার সাথে? মিতু আমার চোখে তাকিয়ে জানতে চাইল। মিতুর চোখ থেকে চোখ সরিয়ে মাথা নিচু করে ফেললাম। কথা বলে দেখবো মেয়েটির সাথে। হুম। আচ্ছা তুই দাঁড়া, আমি আসছি। আমাকে রেখে মেয়েটির কাছে আবার যায় মিতু। বেশ কিছুক্ষণ কথা বলে ফিরে আসে। চল। পুলিশ মেয়েটির সাথে কথা শেষ করে এসেই আমাকে আবার বলল। আমিও চুপচাপ হাঁটা শুরু করলাম। অনেকবার জানতে চেয়েছি কি কথা হয় জানার জন্য, তবে সাহস করে উঠতে পারিনি। মিতুও কেমন যেন হয়ে যায়, চুপচাপ আমার সাথে আসলো, একটা কথাও বললো না। হোটেলে এসে চুপচাপ যার যার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে শুয়ে আছি, ভাবতে থাকি কি কথা হয়েছে, নাকি মেয়েটিও বিবাহিত হবে। বিছানা থেকে উঠে মিতুর রুমের দিকে রওনা দিলাম। দরজায় নক করতেই ভেতর থেকে যেতে বলল। ভেতরে এসে দেখি মিতু শুয়ে আছে, শুয়ে মোবাইলের দিকে তাকিয়ে আছে। কখনোই তার ফোনে হাত দিতে দিবে না। একটাই কথা, কারো ব্যক্তিগত জিনিসে কেন হাত দিব, যতই বন্ধুত্ব বা কাছের মানুষ থাকুক। কিরে, শুয়ে আছিস কেন, খাবি না? মিতুর দিকে তাকিয়ে কথাগুলো বলে চেয়ার নিয়ে পাশে বসলাম। না রে, ক্ষুধা নেই। বললেই হলো, চল খেয়ে আসি, সারাদিন তো অনেক কষ্ট করলে। ক্ষুধা নেই বললাম তো। অনেকটা রাগ দেখিয়ে বললাম, তোর খেতে হবে না, তাকিয়ে শুধু দেখবি, আমি খাবো। আর টাকার কথা ভাবিস না, বাসায় গিয়ে দিয়ে দিব। আমার কথা শুনে হেসে ফেলল। তুই কি চাকরি করিস যে টাকা দিয়ে দিবি? ধুর, এখন চল তো, পরে কথা হবে, ক্ষুধা লাগছে। মিতুকে কিছু বলার সুযোগ না দিয়ে জোর করে নিয়ে আসলাম। দুজনে চুপচাপ খেয়ে আবার রুমে আসলাম। মিতুর রুমের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, ভাবছি কথাটা কিভাবে বলবো। কি রে, কিছু বলবি? দোস্ত, এই মেয়েটিকে অনেক পছন্দ হয়েছে, যদি জানি কি বলবি। এই নে মেয়েটির নাম্বার, যা চুটিয়ে প্রেম করে বিয়ে কর, আর আমাকে বিয়ের দাওয়াত দিস। তোর ফোনের অপেক্ষায় আছি। শুভরাত্রি। আমাকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে হাতে একটা চিরকুট ধরিয়ে দিল। তারপর কথাগুলো বলে দরজা লাগিয়ে দিল মুচকি হেসে। মিতুর কাণ্ড দেখে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। হাতে চিরকুট নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। চিরকুট খুলে দেখি তাতে নাম্বার লেখা আছে, আর পুলিশ মেয়েটির নাম জল করে চোখের সামনে ভাসছে। অনেক খুশি হয়ে রুমে আসলাম। রুমে এসেই ফোন দিলাম। বেশ কয়েকবার রিং বাজতেই কল রিসিভ করলো এক সুকণ্ঠের অধিকারী মেয়ে। এই শোনেন, যা শালা। কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা রেখে দিল। ফোন হাতে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি কখন যে রাত 11টা বেজে গেল। মিতুকে বেশ কয়েকবার ফোন দিলেও ধরেনি। ইচ্ছে করছে অছর মেরে ফোনটা ভেঙে ফেলতে, সেটাও করতে পারছি না। মিতুর টাকায় ফোন কেনা, আর এটা হাত থেকে চলে গেলে চলতে পারবো না। 1 টাকাও নেই আমার কাছে। মিতুর কাছে হাত পেতে এখানে আসার পর থেকে চলছে। অগত্যা উঠে মিতুর রুমের দিকে গেলাম। সেই কখন থেকে মিতুকে ডেকেই যাচ্ছে, দরজা খোলার কোনো নাম নেই। রেগে পিছ চড়ে দরজায় ধাক্কা দিয়ে ডাকা শুরু করলাম। মিতু ঘুম ঘুম চোখে চোখ টলতে টলতে দরজা খুলে আমাকে দেখে রেগে বলল, ওই হারামি কুত্তা, এত রাতে এমন ভাবে ডাকছিস কেন, আর দরজায় ধাক্কা দিচ্ছিস কেন শুনি? এতগুলো ফোন দিলাম, ধরিস নাই কেন? সে কখন থেকে রেগে যাচ্ছে। আমার কি খাওয়া কাজ নেই এত রাতে ফোন ধরবো তোর? আর এটা কি বাসা পাইছিস, এমন ভাবে ডাকাডাকি করিস এত রাতে? কাজের জন্যই তো এলাম। এত দেরি হয় দরজা খুলতে? কি করছিলি এতক্ষণ? ওই কুত্তা, এত রাতে মানুষ কি করে? আমি জানি তুই কি করছিলি। ঘুমাই, কি বলবি বল। হঠাৎ ডাক শুনে পেছনে তাকিয়ে দেখি হোটেলের কর্মচারী দাঁড়িয়ে আছে। জি, কিছু বলবেন? ওনার দিকে মিতু তাকিয়ে বলল। উনি চলে গেলেন, আর সাথে সাথে আমার দিকে রেগে তাকিয়ে আছে মিতু। মিতুর রাগ দেখে ভয় পেয়ে গেলাম, যেন পারলে এখনই গিলে খাবে আমাকে। দেখছিস, তোর জন্য এখন সরি বলতে হলো। সরি রে, আমি জানি না এমন কিছু হবে। মিতুর রাগ দেখে মাথা নিচু করে বললাম। মিতু অনেক রাগী, রাগ উঠলে মাথা ঠিক থাকে না, কখন কি করে বসে।
একবার ক্যাম্পাসে সিনিয়র বড় ভাই কি যেন বলল। মিতুর সেই কথা শুনে অনেক রাগ উঠে গেল। অনেকবার বলেও যখন কাজ কিছু হচ্ছে না, তখন রাগের মাথায় সেই বড় ভাইকে হাতের ফোন দিয়ে আঘাত করে, যার জন্য মাথা ফেটে রক্ত বের হয়। তবে এ নিয়ে অনেক বড় সমস্যার সৃষ্টি হয়েও হতে পারেনি। ক্যাম্পাসের প্রায় সব ভাই মিতুর ফুফাতো ভাই রনিকে জানে, তাই কেউ কিছু বলার সাহস করেনি। পরে অবশ্য মিতু সরি বলেছিল। সেই থেকে মিতুর রাগ উঠলে সবাই সাবধান হয়ে যায়, তাই মিতু বেশি কিছু হওয়ার আগেই মিতুকে সরি বলে ফেললাম। না, তুই তো কচি খোকা, কিছুই জানিস না, তবে কাজ তো করিস এক একটা। থাক, এখন প্যাচাল পারতে পারবো না। কি জন্য এসেছিস সেটা বল। ওই বারে কি বলছিস যে বন্ধু থেকে বেশি কিছু হতে চায় না? কোন মাইয়া? কোন মায়ের কথা বলে জানিস না? তোর তো মাইয়া দেখলেই পছন্দ হয়ে যায়। কোন মাইয়ার কথা বলিস আমি কি করে জানবো? আরে হারামি, পুলিশ মায়ের কথা বলছে। ও, তো কি হয়েছে? ওই মায়ের কি বললি যে শুধুই বন্ধু হতে বলে, অন্য কিছু ভাবতেও পারবে না? শালা আজাইরা, কথা লইয়া আসছিস? কোনো মাইয়া কি তোর মতো প্রথম দেখায় আর প্রথম কথায় বলাই তোর প্রেমে পইড়া যাইব? একটু সময় নিতে দে, তোরে বুঝতে জানতে ভালো লাগুক। প্রথম তো বন্ধু তো হতে থেকেই শুরু হয়, তারপর হয় মাইয়া তোরে নিয়ে অন্য কিছু ভাববে। তার মানে 7 দিনের মাঝে আমার বিয়ে করা হবে না? এত রাতে আজাইরা কথা বলতে আসছিস? যা ভাগ, আমি ঘুমাবো। মিতু আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। দরজার সামনে দাঁড়িয়ে মিতুকে বেশ কয়েকবার ডাক দেওয়ার পরেও দরজা খোলার নাম নেই। মিতুর রুমের বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে থাকলাম মিতু কি বলতে চেয়েছে। এই আকাশ, কি কিছু বলবে? এই আকাশ, আমার এইটুকু মাংস কেন? সবটুকুই মাংস লাগবে। নতুন বউর কথা শুনে সবাই মুখের দিকে তাকিয়ে আছে। শেষ পর্যন্ত আব্বা এই কাজটা কি করলো? এই পেটুক মায়ের সাথেই বিয়ে দিল। দেখো, সব মেহমান তাকিয়ে আছে, বাসায় গিয়ে খেও। এখন এইটুকু খেয়ে নাও। না, এইটুকু হবে না। এইটুকু মাংস কিছুই হবে না, আরো অনেক ক্ষুধা লেগেছে। নে, আমার মাথা খেয়ে নে। প্রচণ্ড রাগে তাকিয়ে বললাম। দাও, তোমার মাথাটা কত বড়। বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। কি দুঃস্বপ্ন দেখলাম বাবা! কিছুটা সময় লাগলো বুঝতে। রাতে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। বাবার পছন্দের মেয়েকে বিয়ে করলাম, আর ওই রাক্ষসী আমার মাথা খাওয়ার জন্য উঠে পড়ে লেগে গেল। বিছানার পাশে থাকা ফোনটা হাতে নিলাম কয়টা বাজে দেখার জন্য। তাকিয়ে দেখি ফোনের স্ক্রিনে 12টা মিসড কল ভেসে আছে। তাড়াতাড়ি কল চেক করতে গিয়ে দেখি সেই পুলিশ মেয়ের ফোন থেকে 2বার আর 10 বার মিতু কল দিয়েছে। ফোনের দিকে তাকিয়ে দেখি সকাল 8টা বাজে। এত সকালে এতগুলো ফোন দিল কেন মিতু? আবার কোনো বিপদ হয়নি তো? তাড়াতাড়ি কোনো রকমে ফ্রেশ হয়ে মিতুর রুমের দিকে গেলাম। গিয়ে দেখি মিতুর রুমের দরজা লক করা। দুশ্চিন্তার ভাঁজ পড়ে গেল কপালে। কপালে যে ঘাম জমতে শুরু করেছে বুঝতে অসুবিধা হয়নি। মিতুর রুমের সামনে থেকে একরকম দৌড়ে রিসেপশন ডেস্কের সামনে আসলাম। এসে দেখি সেই মেয়েটি দাঁড়িয়ে আছে, যার সাথে এই হোটেলে আসার প্রথম দিনেই দেখা হয়েছিল এখানে। আমাকে দেখে মুচকি হেসে তাকে জানতে চাইল, মিতু কোথায় আছে বলতে পারেন? মিতুর চিন্তায় কথা যেন বলতে পারছি না। অনেক কষ্ট হচ্ছে, সেই সাথে প্রচণ্ড ভয় হচ্ছে। ওনার সাথে মিতুকেও পরিচয় করিয়ে দেওয়ার জন্য মিতুকেও চেনে। কোন দিকে? ওনার কথা শোনার আগেই ধন্যবাদ দিয়ে ছুটে চললাম। মিতুকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি। চারপাশে তাকিয়ে কোথাও মিতুকে খুঁজে পাচ্ছি না। ভয়টুকু আরও বেড়ে যাচ্ছে। হঠাৎ চোখ আটকে যায় বাইরে থাকা ফুলের বাগানের পাশে। সেখানে দেখি হেসে হেসে কথা বলে যাচ্ছে। মিতুকে দেখে প্রাণ যেন ফিরে আসলো। প্রচণ্ড রাগ হলো মিতুর ওপর। ওই, তুই কি চেয়েছিস? আমাকে টেনশনে এখানে হেসে হেসে কথা বলি? মিতুর কাছে গিয়ে ওর দিকে তাকিয়ে প্রচণ্ড রেগে কথাগুলো বললাম। আমার রাগ দেখে মিতু অবাক হয়ে যায়। মিতু বেশ কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে দেখে মাথা নিচু করে ফেলে। চুপ করে আছিস কেন? এত টেনশনে রাখিস কেন? সরি। আমার প্রচণ্ড রাগ দেখে ছোট্ট করে সরি বলে। মিতুর উপর আরও রাগ হচ্ছে যেন। আমি এত সকাল সকাল এতগুলো ফোন দিয়ে কেন টেনশনে রাখলি? তুই জানিস না টেনশন হয়? মিতুর দিকে তাকিয়ে বললাম। হঠাৎ করে এই রাগটুকু যেন কোথায় হারিয়ে গেল। মিতুর উপর যেন বড্ড বেশি মায়া জন্ম নিচ্ছে। সকালবেলায় এখানে আসলো, তাই ভাবলাম বলতে, তাই ফোন দিলাম। তুই তো ফোন ধরলি না, তাই এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম ওনার সাথে। আমার কথা শুনে মিতু
পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ মেয়েটিকে দেখিয়ে বলল। মিতুর জন্য চিন্তায় এতক্ষণ যে পাশে পুলিশ মেয়েটি দাঁড়িয়েছিল খেয়াল করেনি। মিতুর কথা শুনে পাশে তাকিয়ে দেখি পুলিশ মেয়েটি দাঁড়িয়ে মুচকি হাসছে। আপনি? সরি, আসলে খেয়াল করিনি। কেমন আছেন? হঠাৎ এখানে কেন? আসলে ঘুমিয়ে পড়েছিলাম তো, তাই বুঝতে পারিনি। চলেন সামনে বসে চা খেতে খেতে গল্প করা যাক। হঠাৎ করে তার ফোন বেজে ওঠে। ফোন পেয়ে কথা শেষ করেই বলল, এই শোনেন। কিছু বলার সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে বের হয়ে গেল। কিছুক্ষণ ওনার চলে যাওয়ার পথটুকুর দিকে চেয়ে রইলাম। হঠাৎ হাতে স্পর্শ পেয়ে তাকিয়ে দেখি মিতুর হাত আমার হাতের উপর। মিতুর দিকে তাকিয়ে দেখি চোখের কোণায় পানি জমে আছে। মিতুর চোখে পানি দেখে ভয় পেয়ে গেলাম। কখনোই মিতুর চোখে পানি দেখিনি। এই প্রথম আমার চোখের সামনে মিতুর চোখের পানিগুলো জলজল করছে, যেন এখনই কান্না করে দিবে অবুঝ শিশুর মতো। সরি, আমার ভুল হয়ে গেছে, আর এমনভাবে কথা বলবো না। সরি। মিতুর দিকে তাকিয়ে কান ধরে সরি বললাম। আমার চোখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে মিতু চলে যায়। কোনো কথা বলেনি, সোজা রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। অনেকবার ডাকার পরেও মিতু দরজা খোলেনি। সকাল 11টায় মিতুর পাশে বাসে বসে আছি। মিতু জানলার পাশে চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না, জানলার দিকে উদাসভাবে তাকিয়ে আছে। আমিও টেনশনে আছি। কয়েকবার মিতুকে দেখেও চুপ করে আছি। হঠাৎ করেই আব্বু অসুস্থ হওয়ার খবর আমাকে জানায় মিতু। আপু মিতুর ফোনে কল দিয়ে তাড়াতাড়ি বাসায় যেতে বলে। বাসায় না থাকায় টেনশনে নাকি আব্বু অসুস্থ হয়েছে। মিতুর বাসা থেকে মিতুর কথা জানতে পেরে ফোন দেয়, তাই তাড়াতাড়ি রওনা দিলাম। মিতুর পাশে বসে আসলেও কোনো কথা হয়নি। সারাটা দিন জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল, একটাও কথা বলেনি। সন্ধ্যার দিকে বাসায় আসলাম। মিথুকে তার বাসায় পৌঁছে দিতে বললে কোনো কথা না বলে চুপচাপ আমার সাথে আমাদের বাসায় আসে। আব্বুকে দেখে চোখের কোণে পানি চলে আসে। সব সময় হাসি খুশি থাকা মানুষটি চুপ করে শুয়ে আছে, তার পাশে সবাই দাঁড়িয়ে আছে। আমি গিয়ে আব্বুর পাশে বসলাম। আমাকে দেখে কান্নায় ভেঙে পড়ল। জড়িয়ে ধরে আব্বু অনেক কান্না করলো। তোর বিয়ের কথার বাবা এমন ভাবে যে পালিয়ে যেতে পারলি, একবারে মনে পড়লো না? আমাকে ক্ষমা করে দাও, আর এমন ভুল হবে না। তুমি যা বলবে তাই করব। সত্যি তো? কালকে এই বাড়িতে বিয়ে হবে, সবাই আয়োজন করো। আমার কথা শেষ হতেই আব্বু খুশিতে বলে উঠল। আব্বুর খুশি দেখে সবাই হেসে উঠল, আর চোখে মিতুর দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। রাতের খাবার সবার সাথে খেয়ে বিছানায় শুয়ে আছি। রাত হয়ে যাওয়াতে মিতু বাসায় যায়নি, আপু রুমে আছে। শুয়ে শুয়ে ভাবতে থাকি, মনে পড়ে যায় মিতুর চোখে চাহনির কথা। কি যেন বলতে চায় ওই চোখে, তবে পড়তে পারিনি। কিসের কষ্ট যেন বুকে চেপে বসে আছে। হঠাৎ করে সেই পুলিশ মেয়ের ফোন। ওনার সাথে কথা বললাম, ওনাকে সব কিছুই খুলে বললাম। উনি হাসি মুখে অভিনন্দন জানান, বিয়ের পর যাওয়ার কথা বললেন। আমিও সময় করে যাবো বলে প্রতিশ্রুতি দিলাম। পুলিশ মেয়ের সাথে কথা শেষ করে ফোন অফ করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় ঘুম থেকে উঠে ফোন অন করে দেখি মিতু ছোট্ট করে অভিনন্দন জানিয়ে মেসেজ দিল। ফোন করতে গিয়ে দেখি ফোন অফ। আপুর ডাকে উঠে ফ্রেশ হয়ে রেডি হতে গেলাম। বিয়েটা এখন পারিবারিকভাবেই হবে, তাই কোনো অনুষ্ঠানের আয়োজন নেই। তড়িঘড়ি করে আব্বু বিয়ের আয়োজন করলেন। মিতুর সাথে কয়েকবার দেখা হয়। আমার দিকে তাকিয়ে মুচকে হাসলেও বুঝতে অসুবিধা হয়নি মিতুর মন খারাপ। আমার বারান্দায় মন খারাপ করে দাঁড়িয়ে আছি। মিতু সেই চোখের চাহনি ভেসে উঠছে বারবার, কি যেন হাতছানি দিয়ে ডাকছে। তবে আব্বার মন রক্ষার জন্য কিছুই করার নেই। আর মিতু তো অন্য কাউকে ভালোবাসে। তাহলে হঠাৎ আপুর ডাক শুনে চোখের কোণে জমা থাকা পানি মুছে ফিরে তাকালাম। আকাশ, আপু কিছু বলবে? তোর বিয়েটা বুঝি আর হবে না? আমার দিকে মন খারাপ করে তাকিয়ে বলল। আপুর কথা শুনে হঠাৎ আনন্দে মন ভরে উঠল। বিয়ে হবে না কেন? আবার মনের ভেতর ভয় কেন? তোর বউ সকাল। আপুর কথা শুনে হঠাৎ মনটা খুশিতে ভরে উঠল। বিয়ে হবে না কেন? আবার যেন কিসের একটা ভয় কাজ করলো। তবে আপুকে তেমন কিছুই বুঝতে দেওয়া যাবে না যে বিয়ে না হওয়াতে বেশি খুশি। আপু হঠাৎ বিয়ে হবে না কেন? আর বলিস না, তোর হবু বউ নাকি আগেই বিয়ে করে রেখেছে গোপনে অন্য একটা ছেলেকে। কাল রাতে বাসায় যখন বলে তখন সবাই জানতে পারে। আঙ্কেল প্রথমে রেগে গেলেও পরে মেয়ের খুশির জন্য মেনে নিলে। আপুর কথা শুনে খুশিতে নাচতে ইচ্ছে করছিল। যাক, শেষমেশ ওই সারাদিন খায় খায় শুনতে হবে না। একটা মানুষ এত খায় কিভাবে? পরক্ষণে মন খারাপ হয়ে যায়। শালার, আমার বুঝি বিয়ে হবে না? যাকে পছন্দ হয় তার একটা না একটা দিক আছে।
শেষমেশ আব্বু যাকে পছন্দ করলো সেও লুকিয়ে বিয়ে করে ফেলল। শালার কপাল, আজ পর্যন্ত কাউকে পছন্দ হলো না, আর ওই মুটকি লুকিয়ে বিয়ে করে ফেলল। মনে মনে কথাগুলো বলে আব্বুকে কিছুই বুঝতে দিলাম না। মন খারাপ করে জানতে চাইলাম, আপু তারা কি পছন্দ করতো? যখন তোর সাথে বিয়ের কথা বললো তখনই তারা লুকিয়ে বিয়ে করে ফেলে। অনেক আগে থেকেই দুজন দুজনকে ভালোবাসে। এখন তো সবাই মেনেও নিল। আপু তাহলে কি আমার বিয়ে করা হবে না? তোর বিয়ে চেহারা দেখেছিস আয়নাতে? কোনো মেয়েই তো পছন্দ করে না, আবার বিয়ে করবে। সারা জীবন আইবুড়ো হয়ে থাকবি, জীবনে বইয়ের মুখ দেখতে পারবি না। তোর মতো হারামি বোন দেখিনি। কই ভাইকে দোয়া করবি তা না অভিশাপ দিস। আমিও বলে দিলাম, দেখিস তোলা ভাই তোরে কাজের মেয়ে এনে দিবে না। এখন যেমন সব কাজে নিজের হাতে করিস, সব সময় করতে হবে। যা শকুনের দোয়াই গরু মরে না, নিজের চিন্তাই কর, কপালে বউ জুটবে না। যাই, আজাইরা কথা বলে লাভ নাই। তোর সাথে কথা বলতে বলতে ক্ষুধা লাগছে। সারাদিন খাই খাই করিস, দিন দিন তো শুকিয়ে চিকনা হয়ে যাচ্ছিস। আরও হবি বলে দিলাম। আপু বলেই চলে গেল। আপুর পেছন পেছন এসে কথাগুলো বলেই দরজা লাগিয়ে দিলাম। জামাই সাজার জন্য জামা কাপড় পরেছিলাম, কোনো রকমে সেগুলো খুলেই ড্যান্স দেওয়া শুরু করলাম। ইংলিশ গানের সাথে বিয়ে হবে না জেনে খুশিতে সে কি আনন্দ। হঠাৎ দরজায় ধাক্কা আর আব্বুর ডাক শুনে হুশ হলো, এই সেরেছে। গানের সুর কি তাহলে আব্বার কানে পৌঁছে গেল, নাকি আপু সুরে বলে দিল? দরজা খোল তাড়াতাড়ি। আব্বুর কণ্ঠ শুনেই ভয় পেয়ে গান অফ করে দিলাম। তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে পাশেই সরে দাঁড়ালাম। কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? তোমাকে না সেই কখন বললাম রেডি হতে, এখনো রেডি হওনি? আমার দিকে এক নজর তাকিয়ে দেখল, তারপর কথাগুলো আমার দিকে তাকিয়ে বলল। আব্বুর কথা শুনে নিজের চেহারার দিকে একবার তাকালাম। গানের সাথে অনেকক্ষণ নাচার জন্য শরীর ঘেমে একাকার, সেই সাথে শরীর জামা কাপড়গুলো না মানে। কি না মানে? বিয়ে করছো, সেই খুশিতে কি নাচ ভালো লাগছিল? শুনলাম আফজাল আঙ্কেলের মেয়ে বিয়ে করে নিয়েছে, তাহলে তো এই বিয়ে হবে না, সেই জন্য আর কি। তোমাকে কে বলেছে এই কথা? আপু। ভালোই করেছে, তোমাকে আর কষ্ট করে বলতে হলো না। তাই বলে ভেবো না আজ তোমার বিয়ে হবে না। তাছাড়া ওই মেয়েকে আমার তেমন একটা পছন্দ হয়নি। আমি বিয়ে ভেঙে দিতে চাইছিলাম, তবে বন্ধুত্বের কথা আর মেয়ের দিকে তাকিয়ে না করিনি। আমারও তো মেয়ে আছে, যার রিজিক আছে সেখানেই শেখাই হবে। বিয়ের কথা না করব কিভাবে বলে ভেবে ভাবছিলাম না। ভালোই হলো বিয়ে করে নিয়েছে, দোয়া করি যেন সুখে থাকে। আব্বুর দিকে তাকিয়ে দাঁত বের করে হাসতে হাসতে বললাম, তাহলে আমার বিয়ে করতে হবে না? বেয়াদো বাবা দাঁত বের করে হাসে। কে বলেছে বিয়ে হবে না? আজ এখনই বিয়ে হবে, রেডি হয়ে নাও। আব্বুর কথা শুনে কিছুটা ভয় হচ্ছিল। আবার কার সাথে বিয়ে হবে টেনশন হচ্ছিল। আবার কার সাথে বিয়ের কথা বলছেন? কেন, মিতুর সাথে? তোমার কোনো আপত্তি আছে? মিতুর কথা শুনেই চমকে উঠলাম। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো যেন। নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। এটা কি আমি সত্যিই শুনছি, নাকি অন্য কোনো জগতে আছি আমি? সরি আব্বু, আমি বিয়ে করতে পারবো না। আমার কথা শুনে আব্বু আমার মুখের দিকে তাকিয়ে রইল। এই প্রথম আব্বুর মুখে না করে বসলাম। কেন বিয়ে করতে পারবে না? আর তুমি তো আমাকে কথা দিয়েছো আমার পছন্দ মতো বিয়ে করবে। তোমাকে তো বলেছিলাম তোমার পছন্দ মতো বিয়ে করার জন্য, তাহলে কেন বিয়ে করবে না? দেখেন, এটা ছেলে খেলা না, যে ইচ্ছে হলো খেলবেন, নয়তো না। মিতুর পছন্দ অপছন্দ আছে, জোর করেই তো আর বিয়েতে রাজি করানো যায়। তবে সারা জীবন একসাথে কি থাকতে পারবো? আর তাছাড়া কি? মিতু অন্য একটা ছেলেকে পছন্দ করে, আমিও চাই সেই ছেলেকে যেন বিয়ে করতে পারে মিতু। তাই আমি বিয়ে করতে পারবো না। আর মিতু তো আমার বন্ধু। আমরাও জানি মিতু একজনকে পছন্দ করেন, তার জন্যই তো বিয়ের আয়োজন। আর বন্ধু দেখে কি হয়েছে? বন্ধুকে কি বিয়ে করা যায় না? তোমার মাও তো প্রথম আমার ভালো বন্ধু ছিলেন, আর এখন আমার বউ। তুমিও মিতুকে বিয়ে করবে, সমস্যা কোথায়? মানে আপনি কি বলছেন এসব? আব্বু, আপনি সব জেনেও এই বিয়ে করাতে চাচ্ছেন? যেন মিতু তার সেই মানুষটিকে পায়। আম্মুকে ডাক দিতে আম্মু এসে রুমে ঢুকলেন। আকাশের মা, তোমার ছেলেকে বোঝাও, তাড়াতাড়ি বলো রেডি হয়ে নিতে। আব্বু কি বলছে? আমি তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না। এই বলদ যে কোন জায়গা থেকে আসলো, এই সহজ কথা বুঝে না। তোর বুঝতে হবে না, বিয়ে করার জন্য রেডি হয়ে নে। আমি মিতুর সাথে কথা বলে সত্যিটা জানতে চাই। আমার কথা শুনে আব্বু রেখে তাকালেন। আপুর নাম ধরে বেশ কয়েকবার জোরে জোরে ডাক দিলেন মিতুকে নিয়ে আসার জন্য। মিতুকে নিয়ে আপু এসে হাজির হয়। মিতুকে দেখে মিতুর দিকে তাকিয়ে রইলাম। মিতুর দিকে তাকিয়ে আব্বু জানতে চাইলেন,
মা এই বলদ মার্কা পোলারে বিয়ে করতে পারবে? পারবো না। মিতুর কথা শুনে সবাই ওর মুখের দিকে তাকিয়ে আছে। আম্মু অবাক হয়ে জানতে চাইল, এইটারে বিয়ে করে কি করব? আমি বিয়ে করতে পারবো না। আমি তো এমন একজনকে বিয়ে করব যে খেয়াল রাখবে আমার, ভালোবাসবে আমায়। মারে এই বলদটির দায়িত্ব নিয়ে তোমার মতো গড়ে তুলো, আগে মানুষ করো। দেখো না কত বড় হয়েছে, ভার্সিটিতে পড়ে, এখনো হাদারাম। আঙ্কেল, তাহলে আমি রাজি। সরি শ্বশুর আব্বা। বলেই আব্বুকে আর আম্মুকে সালাম করলো। আব্বু হুঙ্কার দিল 5 মিনিটের মাঝে রেডি হতে। মিতুকে পেয়ে আনন্দে নাচতে ইচ্ছে হলো। তাদের কথা শুনেই গেলাম, একটা কথা বলিনি। সবাই চলে গেলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হতে গেলাম। মিতু আর আমার বিয়েটা হয়ে গেল। সারাক্ষণই মিতুর দিকে তাকিয়েছিলাম, চোখের পলক যেন পড়তেই চায় না। কত সুন্দর করে সেজে গুজে আছে। মিতু বউ সেজে ঘুমটা দিয়ে খাটে বসে আছে। দরজা দিয়ে রুমে এসে পাশে বসতে ঘুমটা সরিয়ে হুঙ্কার দিয়ে উঠল, খবরদার আমার পাশে এসে বসবি না। মিতুর হুঙ্কার শুনে ওর দিকে অবাক চোখে তাকিয়ে রইলাম। কেন? কেন আবার? বিয়ে করেছিস দেখি কি মনে করেছিস যা ইচ্ছে তাই করবি? শ্বশুর আব্বা তো তোকে মানুষ করতে দায়িত্ব দিল, সেটাই পালন করতে এলাম। আগে মানুষ করব, তারপর ভেবে দেখব বর হিসেবে মেনে নিব কি না। এইসব কি বলিস? যা সত্যি তাই। নিচে গিয়ে ঘুমা, আমি ঘুমাবো। তাহলে বিয়ে করলি কেন? বিয়ে করব না তো কি করব? 4 বছর ধরে চোখে চোখে আগলে রাখছি অন্য কাউকে দিয়ে দেওয়ার জন্য। অন্য কাউকে বিয়ে করার শখ, তাই না? তুই যে বলতি অন্য কাউকে পছন্দ করিস। শালা হাঁদারাম, দেখতাম তুই হিংসে করিস কিনা। তুই যে বলদ, আমাকে তো কখনোই চোখে পড়েনি। পুলিশ মাইয়া আর আর কত মাইয়া দেখলি, এখন থেকে চোখ তুলে তাকালে না, চোখ তুলে ফেলবো আমি। শুধু আমাকে দেখবি, অন্য কাউকে না, জানিস? মিতু আমার কলার ধরে চোখের দিকে তাকিয়ে একদম কথাগুলো বলে ফেলল। শুধু মিতুর চোখগুলো তাকিয়ে দেখলাম। তাহলে আমার সেই পুলিশ মায়ের কি হবে? ওকে যে... কি বললি? আবার বল শুনি। বল বল। না কিছু না। মনে থাকে যেন। আর কাউকে যদি তাকিয়ে থাকতে দেখি না, অনেক ক্লান্ত লাগছে, ঘুমাবো। তুই নিচে গিয়ে ঘুমা। নিচে কেন? আমি বলছি তাই যাবি? যাচ্ছি। বেশি রাগ করেই চলে আসলাম। অনেকক্ষণ হয়ে গেল ঘুম আসছে না। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। আকাশ, ঘুমিয়ে পড়েছিস? না বল, কি বলবি? হঠাৎ মিতুর ডাক শুনতে পেলাম, সাথে সাথেই উত্তর দিলাম। এতক্ষণ যেন মিতুর ডাক শোনার অপেক্ষায় ছিলাম। তুই কি আমার পাশে আসবি? কেন? দেখ, এত কথা বলবি না, যা বলবো তাই করবি। আর দায়িত্ব কিন্তু পেয়েছি, রাগ উঠাবি না, নয়তো... আচ্ছা আচ্ছা। মিতুর পাশে এসে শুলাম, তবে মাঝখানে বালিশ দেওয়া দিয়েছি যেন শরীর স্পর্শ না লাগে। মিতু পাশ থেকে বালিশ সরিয়ে আমার কাছে আসলো। আমার দিকে এক পলক তাকিয়ে রইল কিছুক্ষণ। আকাশ, একটা গল্প শোনা তো, ঘুম আসছে না। মিতুর কথা শুনে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম। মিতু, একটা কথা বলি? বল, অনুমতি নেওয়ার কি আছে? তুই কি নিজেকে খুব চালাক মনে করিস? কি মনে করিস? আমি কিছুই বুঝি না। মিতু আমার কথা শুনে চোখের দিকে তাকিয়ে রইল অবাক হয়ে। মানে? আর মানে করতে হবে না। আমি কচি খোকা নই যে কিছুই বুঝি না। সব জেনেও না জানার ভান করেছিলাম। তুই যদি নিজ থেকে কিছু বলিস, কই তা না, উল্টো আমাকেই সব করতে হলো। ওই তুই কি জানিস আর কি করলি শুনি? সব তো আমি করলাম। তুই না আমি? তাহলে শোন, ক্যাম্পাসে প্রথম দিন দেখায় অনেক ভালো লেগে যায়। পরে জানতে পারি আমাদের ডিপার্টমেন্টেই ভর্তি হয়েছিস। তাই তোর সাথে সবসময় কথা বলতে বন্ধুত্ব করলাম, তবে মনের কথা কখনোই বলার সাহস হয়ে ওঠেনি। তুই যে রাগি, যদি আবার বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, আবার ভুল বুঝিয়ে দূরে সরে যাস। আমার সামনেই কত ছেলে তোকে প্রপোজ করলো, তুই সরাসরি না করে দিতে। তাই আর বলা হয়নি, অনেকবার বলতে গিয়েও। তাছাড়া তোর ভাই নাম করা রাজনৈতিক, আবার যদি কিছু করে বসে। তোর সাথে বন্ধুত্ব হওয়ার পর কিভাবে যেন 3টি বছর কেটে গেল। 4 বছরের শেষ প্রান্তে এসে দাঁড়ালাম। দিনগুলো কিভাবে চলে গেল বুঝতেই পারিনি। তোর শাসনগুলো, কেয়ারগুলো বড্ড বেশি ভালো লাগতো। বুঝতে পারলাম তোকে ছাড়া এক মুহূর্ত চলতে পারবো না। বড্ড বেশি ভালোবেসে ফেলেছি যে তোকে।
আমার প্রতিটা মুহূর্ত পাশে চাই। আমার ভালোবাসার কথা অনেকবার বলতে চেয়েও পারিনি। একসময় নিজের কাছে হেরে গিয়ে বলার জন্য তোর কাছে গেলাম। সেদিন শুনতে পারি তোর ভালোবাসার কথা, অন্য একজনকে ভালোবাসিস। রিমির সাথে তুই তোর সেই ভালোবাসার মানুষটির কথা বললি। তোর মুখে সেদিন প্রথম কথাটা শুনে অবাক না হয়ে পারলাম না। তোর সাথে এতদিন ধরে বন্ধুত্ব, অথচ একবারও জানতে পারিনি, আমাকে একবারও জানানোর প্রয়োজন বোধ করিসনি। সেদিন বাসায় এসে অনেক কান্না করি, তোর কাছ থেকে দূরে দূরে থাকার চেষ্টা করি যেন ভুলে থাকতে পারি। হঠাৎ একদিন রিমি আমাকে ফোন দিয়ে দেখা করতে বলে। ক্যাম্পাস ছুটি থাকায় রিমির সাথে দেখা করার জন্য গেলাম। রিমির কথা শুনে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। কি বলো এইসব? মিতু তো অন্য একজনকে ভালোবাসে। সেদিন রিমির সাথে দেখা হওয়ার পর রিমি আমাকে সব কথা খুলে বলে। তুই যে আমাকেই ভালোবাসিস, আমাকে দেখার জন্য এই এত কিছু করলি। আমি কি করি তা দেখার জন্য সবসময় ফোনে ব্যস্ত থাকার অভিনয় করিস। তবে আমিও কিছুই বলিনি। তোর রাগ বাড়ানোর জন্য অন্য মেয়েদের সাথে কথা বলতাম, আর তুই রেগে চলে আসতি সেখান থেকে। তবে সব থেকে বেশি বড় হেল্প কিন্তু রিমি করেছে। সেদিন শুনে নিজেকে বিশ্বাস করতে পারি না। তারপর নিজেকে আবার তোর জন্য রেডি করলাম, প্রতিযোগী হিসেবে, তোর শত্রু হিসেবে। তুই যে অভিনয় করলি তার দ্বিগুণ করে কান্না করাবো। তাই ইচ্ছে করেই অন্য মেয়েদের দেখা আর তোর রাগ বাড়িয়ে দেওয়া। তবে তবে সেদিন পুলিশের কাছে দিয়ে আর আব্বুকে বিয়ের কথা বলে ভালোই করেছিস। তুই না বললে আব্বু কখনোই এমনটা করতো না। আব্বু যখন আফজাল আঙ্কেলের মেয়ের কথা বলল তখন দেখি তোর চোখে পানি। আমিও একটু অভিনয় করে ফেললাম। পরের দিন আফজাল আঙ্কেলের মেয়ের সাথে কথা বলে সব বললাম। জুই তো অন্য একজনকে ভালোবাসে। আমি নিচে দাঁড়িয়ে তাদের বিয়ে দিলাম। কি কুত্তা শয়তান! বলেই আমাকে কিল ঘুষি দিতে শুরু করলো। কোনো রকমে থামালাম। আরে শোন আগে পুরো কাহিনীটা। আঙ্কেল তো শুনে রেখে আগুন। অনেক কষ্টে ম্যানেজ করলাম, তবে কাউকে কিছুই জানাতে দিইনি। সব প্ল্যান করে তোকে নিয়ে ঘুরতে গেলাম, আসলে তোরা আর একটু বোঝানোর জন্য। তবে সেখানে কি হলো তুই তো সবই জানিস। সেই পুলিশ মেয়েকে তুই আগে নিষেধ করে দিলে, যেন আমাকে শুধু বন্ধু হতে পারে। আমি আবার পুলিশে ভয় পাই। সেই পুলিশ মেয়েটি সব বলে দিল। তারপর বাসায় আব্বুর অসুস্থতা, সবটাই প্ল্যান। আব্বু আপুর কাছ থেকে সব জেনে ফেলে। আসলে আমার ডায়েরি পড়ে ফেলেছিল, সরাসরি গিয়ে আব্বুকে বলে দেয়। তারপর তো তুই দেখছিস আমার বউ হয়ে আমার পাশে। উফ, কত প্ল্যানই না করতে হলো। আগে জানলে এই পথে পা বাড়াতাম না। কি বললি? কষ্ট করছিস না? আমাকে কষ্ট দিয়ে এত ভালোবাসিস তো আগে বললি না কেন? কেন কষ্ট দিলি? হঠাৎ আমার মাথার চুল ধরে বলতে লাগলো, ব্যথা পাচ্ছি ছাড়। তুইও তো বলিস নাই, তুইও তো আমাকে বলতে পারতি। আর কি বলবি তুই তো? কি? আমি কি কখনো শুনেছিস মেয়েরা প্রপোজ করে? তুই করলি না কেন শুনি? ব্যথা পাচ্ছি, কি করব? তোর তো ভালোবাসার মানুষ আছে। আমাকে দেখিয়ে দেখিয়ে সারাক্ষণই ওর সাথে কথা বলতে। কিভাবে বলতাম? সব জেনেও তুই এমন করলি? শয়তান বান্দর কুত্তা, তোরে তো। এর মাঝেই ফোন বেজে উঠল। আমার মাথার চুল ছেড়ে দিয়ে মৃত্যু ফোন নিয়ে দেখে রিমি কল দিল। রিমির সাথে অনেকক্ষণ কথা বলল। অনেক খুশি রিমির উপর, তবে ট্রিট দিতে হবে। আর এমন করবি আমার সাথে? বল, আরো কষ্ট দিবি আমায়? তুই তো দিলি। আচ্ছা সরি, আর এমন করব না। তবে পুলিশ মেয়েটি কিন্তু। কি? আবার ওই মাইয়ার ওপর নজর দিস? ওই মাইয়ার পোলা আছে, আর তুই আবার? আরে আমি কি সেই কথা বলছি? আর আমি কি এখন তোরে ছাড়া অন্য মায়ের উপর নজর দিব? মায়ের খেতে পুলিশ মেয়ে তো বেড়ানোর জন্য বলল। সত্যি তো? বিশ্বাস না হলে ফোন করে দেখ। ফোন দিতে পারবো না। যদি কখনো দেখি তাহলে দেখিস সেদিন কি করি। আমাকে 3 বছর ধরে জ্বালিয়ে যাচ্ছিস, এর উসুল তুলে নিব। এখন ঘুমা, কাল ক্লাসে যেতে হবে। ঘুম যে আসছে না? আসবে, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মিতুর কোলে মাথা রেখে শুয়ে পড়ি। কখন যে মিতুর কণ্ঠে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি বুঝতেই পারিনি। সকালবেলায় মিতুর ডাকে ঘুম ভাঙে। মনে হয় মিতু মাত্র গোসল করে আসলো। ওর চুল থেকে টুপ টুপ করে পানি ঝরছে। আমি মিতুকে এক টান দিয়ে আমার বুকের উপর ফেলে দিলাম। মিতু ছাড়া পাওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। কি করছিস? ছাড়। না, ছাড়বো না। আগে অসম্পূর্ণ কাজটা শেষ করে নি, তারপর। অসম্পূর্ণ কাজ মানে?
অসম্পূর্ণ কাজ মানে কাল রাতের বাসর রাতটা সেরে নিই না। বলেই আমার বাহুডোর থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছে। আমি এবার মিতুর ঔষধই নিজের দখলে নিয়ে নিলাম। মিতু ছাড়া পাওয়ার জন্য বুকে কিল ঘুষি মারছে, কিন্তু নিজেকে ছাড়াতে পারছে না। কিছুক্ষণ পর মিতু রেসপন্স করতে লাগলো। তারপর আবার কি, তারপর পাতিহাসের ইতিহাস। কিছুদিন পর মিতু আর আমার খুনসুটিময় ভালোবাসা চলছে। আব্বু আম্মু অনেক খুশি। আপুর কথা কি বলবো, সারাক্ষণই পেছনে লেগে আছে। মিতুকে বারবার দেখে রাখতে বলে। একদিন ক্যাম্পাসে, মামা ওই মায়েরাই তো। রাজুকে বললাম। রাজু আর আমি ক্লাস না করে বাহিরে বসে আড্ডা দিচ্ছি। আমি আজকে প্রপোজ করবি? পছন্দ হয়েছে বলে দিব। হঠাৎ মেয়ে কণ্ঠ শুনে অবাক হয়ে গেলাম। রাজুর কণ্ঠ কখন মেয়েলি কণ্ঠ হয়ে গেল। রাজুর দিকে তাকাতেই দেখি মিতু অগ্নিমূর্তি রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। মিতু, তুমি? হ্যাঁ, কেন? এসে কি অসুবিধায় ফেলে দিলাম নাকি? মেয়েটিকে কি আমি বলে দিব? না, তুমি যা ভাবছো তা না। আমি তো রাজুকে বলতে বললাম। তোর কি ক্লাস নাই? এখানে বসে মাইয়া দেখিস? আজ তো বাসায় আয়, দেখবি। ওই রাইজা, তুই এখানে কি করিস? না মানে ওই শালা, এখন বলিস না কেন? যদি মিতু ভুল বোঝে। না, আমি ভুল বুঝবো কেন? তুই আজকে বাসায় আয়। মিতু কথাগুলো বলেই রাগে চলে গেল। আমাকে আর কিছুই বলার সুযোগ দিল না। মামা, মিতু তো চলে গেল, এখন কি করবি? শালা, তোর লাইগা যদি বাসায় কিছু বলে তোর খবর আছে। এত টেনশন করার কি আছে? আগেও তো রাগ করতো। শালা, আগে ছিল বান্ধবী আর এখন বউ। বান্ধবী যখন বউ হয় তখন কি যে মজা সেটা তুমি বুঝবা না, বিয়ের পর বুঝবা। যাই আগে বউর অভিমান কমাই। অনেক রাগ করছে, পরে তোরটা দেখবো। মামা। রাজুকে কিছু বলার সুযোগ না দিয়ে উঠে পড়লাম। রাগ কমাতে হবে মিতুর। আগে তো বন্ধু ছিল, এখন বউ। কিভাবে যে রাগ কমাবো? মাথায় টেনশন নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য রওনা দিলাম। বান্ধবী যখন বউ হয় সেই রাগ কমাতে হবে। আমার মতো এমন কপাল কার আছে? আচ্ছা, প্রতিদিনই কি রাগ ভাঙাতে হবে? বাসার দিকে যাচ্ছি আর ভাবছি মিতুর রাগ কেমন করে কমানো যায়। আগে তো সহজেই রাগ ভাঙাতে পারতাম, এখন কি এত সহজে রাগ ভাঙাতে পারবো? আবার ভাবছি এখনই বাসায় যাওয়া যাবে না। এখন যদি আমাকে হাতের কাছে পায় তাহলে আমাকে একেবারে শেষ করে ফেলবে। তাই একটু নদীর পাড়ের ওই দিক গেলাম। নদীর পাড়ে গিয়ে বসে আছি, তখন সাগর আসলো। ওর সাথে আড্ডা দিতে সন্ধ্যা হয়ে গেল। তাই ওকে বিদায় দিয়ে বাসায় যেতে লাগলাম আর মিতুর রাগ কমানোর বুদ্ধি বের করতে লাগলাম। হঠাৎ মনে পড়লো মিতু চকলেট বেশি পছন্দ করে, তাই চকলেট নিলাম। তারপর বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেল দেওয়ার কিছুক্ষণ পর আপু এসে দরজা খুলে দিল। কি রে, আজ এত দেরি করে বাসায় আসলি কেন? আর মিতু অমন করে আসলো কেন? আর দেখে মনে হলো প্রচুর রেগে আছে। কিছু না, তুই শর্ত। আমি আপুকে পাশ কাটিয়ে আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি মিতু রুমে নেই। ভাবলাম ওয়াশরুমে হয়তো গেছে, তাই দাঁড়িয়ে রইলাম। কিন্তু অনেকক্ষণ সময় যাওয়ার পরেও মিতুর কোনো খোঁজ খবর নাই। তাই একটু বারান্দার দিকে গেলাম। গিয়ে দেখি মহারানী রেলিং ধরে বাইরের দিকে তাকিয়ে আছে। পরন্ত বিকেলে সূর্যের আলো মিতুর মুখে পড়ছে। এতে মনে হয় মিতুর সৌন্দর্য আরও বাড়িয়ে তুলছে। ধীরে ধীরে মিতুর দিকে এগিয়ে গেলাম। মিতুর কাঁধে হাত রাখতেই ঝটকা দিয়ে হাত সরিয়ে দিল। তুই এখানে কেন? আর আমার শরীরে হাত দিয়েছিস কেন? আমার বাসা, আমার ঘর, আর আমাকে বলছিস আমি এখানে কেন? আর আমি আমার বউয়ের গায়ে হাত দিয়েছি, তাতে তোর কি? হ্যাঁ, তুই আমাকে স্পর্শ করবি না। তোর তো সব মেয়েকেই পছন্দ হয়, তাই না? ওদের কাছে যা। মিতু, তুই কিন্তু ভুল বুঝতেছিস। আমি কিচ্ছু ভুল বুঝতেছি না। সর এখান থেকে, সরে যা। বলেই মিতু এখান থেকে চলে যেতে লাগলো। আমি মিতুকে টান দিয়ে আমার কাছে নিয়ে এসে বললাম, মিতু আমার কথাটা তো একবার শোন। তোর কথা শোনার আমার কোনো ইচ্ছে নেই। ছাড় আমাকে, ছাড় বলছি। ছাড়বো, আগে আমার কথা শোন। মিতু অনিচ্ছা সত্ত্বেও বলল, বল। আসলে রাজু একটা মেয়েকে অনেক দিন ধরে ভালোবাসে। এটা আমাদেরকে বলছে, কিন্তু কোন মেয়েকে ভালোবাসে তা কাউকে বলে নাই। তো আজ সকালে ক্যাম্পাসে গেলে রাজু বলে আজ নাকি সে মেয়েটিকে দেখাবে। তাই ক্লাস বাদ দিয়ে ওই মেয়েটাকে দেখার জন্য ওখানে ছিলাম। আর এমনি মজা করে রাজুকে বলতে চেয়েছিলাম, এবার তুই প্রপোজ করবি নাকি আমি করব। আর তখনই তুই এসে কোনো কথা না শুনেই আমাকে ভুল বুঝে চলে আসলেই। তুই আমাকে বিনা কারণেই ভুল বুঝিস। যা, তোর সাথে আর কথা বলবো না। এই বলে মিতুর হাতে চকলেটের প্যাকেটটা দিয়ে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে।
কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হতেই দেখি মিতু দাঁড়িয়ে আছে। আমি ওকে কিছু না বলে যখন বাহির হতে যাব তখন মিতু আমার হাত ধরে বলল, সরি সরি, এই যে কান ধরছি আর তোকে ভুল বুঝবো না তো, অমন করিস কেন, সরি বললাম তো, সরি। বলেই জড়িয়ে ধরল। আচ্ছা ছাড়, এবারের মতো মাফ করলাম, ক্ষুধা লাগছে অনেক। কিছুক্ষণ পর নিচে গেলাম দুজনে, তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে আছি। কিছুক্ষণ পর মিতু এসে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। ওই শোনো না, বল, শুনছি। ওই শোনো না, আমার না তোর নাকি? আমার না তোর মতো একটা বাবু চাই। বলে মুখ লুকালো। তাহলে তো বাবু আনার মিশন আজ থেকেই শুরু করতে হয়। তো না করেছে কে? এই বলে মিতুই চার ঠোঁট এক করে নিল আর মিশন শুরু হলো। তো পাঠক পাঠিকাগণ, আপনাদের এখানে কি? তাদের এখন একা ছেড়ে দিন। হ্যালো বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। যদি পরবর্তীতে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনাদের কেমন গল্প পছন্দ কমেন্ট করে বলতে কিন্তু একদম ভুলবেন না। ধন্যবাদ।